আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগতম আজকের লাইভে। আজকে মূলত হচ্ছে আমাদের আসন্ন বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের যেই আপনাদের সার্কুলারটি আসতে যাচ্ছে, সেটার নিয়োগ পরীক্ষা হয়তো আপনার 3 থেকে 4 মাসের ভিতর হয়ে যাবে। আমরা চেষ্টা করব হচ্ছে 4 মাসের একটা রোড ম্যাপের ভিতরে হচ্ছে আমাদের হচ্ছে প্রস্তুতিটা কমপ্লিট করার জন্য, বা আরেকটু বেশি সময় আমরা পেতে পারি লাগ ভালো হলে। মানে অ্যাটলিস্ট হচ্ছে আমরা ধরে রাখতেছি জুলাইয়ে আগে এক্সাম হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম। বাকিটা দেখা যাক, বাকিটা হয়তো আরও কিছুদিন গেলে বোঝা যাবে। এখন খুবই আর্লি স্টেজে, এখন কথা বলা বা হচ্ছে প্রেডিকশন দেওয়াটা খুব টাফ। বাট যতটুকু মনে হচ্ছে ওখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে আজকের লাইভটি। আর আজকে হচ্ছে মূলত হচ্ছে আমরা চেষ্টা করব সিলেবাসটা আপনাদেরকে বোঝানোর জন্য, যে আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের হোল সিলেবাসটা কী। মানে মেইনলি যেটা সমস্যা সেটা হচ্ছে ব্যাংকের কোনো আলাদা সিলেবাস, বিসিএসে যেমন আপনি পিএসসির ওয়েবসাইটে গেলে সিলেবাস পাবেন, এইখানে ওরকম সিলেবাস নাই। ঠিক আছে, এখানে হচ্ছে অনেকটা বাংলা 25 মার্ক, ইংরেজি 25 মার্ক, এমন টাইপের সিলেবাস। অথবা ধরেন যে হচ্ছে সমসাময়িক বিষয় থেকে ফোকাস রাইটিং, কিন্তু মানে আপনার ওই রকমভাবে লেজিট কোনো হচ্ছে সিলেবাস কিন্তু নাই। তো সিলেবাসটা এখানে হচ্ছে অনেকটাই পারসেপশন বেসিসে, এবং হচ্ছে আমাদের দীর্ঘ দিন পড়ানোর যে অভিজ্ঞতা, এবং আমরা নিজেরাও পরীক্ষা দিছি, নিজেরাও প্রস্তুতি নিয়েছি, এবং আমরা তো চ্যানালাইসিস করতেছি প্রতিনিয়ত। সো সেইখান থেকে আমি চেষ্টা করব প্রিলি এবং রিটেনের যে ফুল সিলেবাসটা সেটা আপনাদেরকে বোঝানোর জন্য, এবং এই অল্প কয়েকদিনে আপনি ফুল প্রস্তুত কীভাবে সম্পন্ন করতে পারেন সেই বিষয়টা নিয়ে আজকের লাইভটা থাকবে। ঠিক আছে, আমরা শুরু করে দিতে পারি। আচ্ছা, সো প্রথমে আসেন যে আসলে বাংলাদেশ ব্যাংকে আমরা কারা অ্যাপ্লাই করবো, যাদের হচ্ছে খুব দ্রুত জব প্রয়োজন, এই বছরের ভিতর জব প্রয়োজন। ঠিক আছে, তাদের জন্য হচ্ছে বাংলাদেশ ব্যাংক এই বছরে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে একটা অপরচুনিটি। কারণ বিসিএস একটা কমপ্লিট হতে 1 বছরের ভিতরে হয় না, যদিও হচ্ছে একটা রোডম্যাপ না হয়েছে, বাট স্টিল একটা বিসিএস 1 বছরে হওয়াটা তুলনামূলক অনেক টাফ। এটা যথেষ্ট হচ্ছে লেন্দি প্রসেস। বিসিএসের জেনারেল ক্যাডার কয়টা পোস্ট থাকে আপনার? 600 500 এরকম পোস্ট থাকে। বাংলাদেশ ব্যাংকে হচ্ছে আপনি কীরকম পোস্ট পেতে পারেন? এক এক সার্কুলার 200 জন পোস্ট পেতে পারেন, এবং জেনারেল। ঠিক আছে, আর টেকনিক্যালটা আমি বাদ দিলাম, বিসিএসের টেকনিক্যাল তো আসলে আপনার জন্য নাও হইতে পারে, এবং ম্যাক্সিমামের জন্য হয় না টেকনিক্যাল পদগুলো। সো বাংলাদেশ ব্যাংকেও টেকনিক্যাল পদ আছে, টেকনিক্যাল পদগুলো আমি আজকে কথা বলবো না। জেনারেল পদে আমার তুলনামূলক অন্য অনেক জায়গা থেকে হচ্ছে বেশি। আপনি হচ্ছে পেট্রো বাংলা চিন্তা করেন, পেট্রো বাংলার এতগুলো কোম্পানি মিলেও হয়তো 200 জন হচ্ছে নিচ্ছে না। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলেন, বা বিদ্যুৎ ফুল সেক্টর হচ্ছে সারা বছরে 200 জন হচ্ছে লোক 9 গ্রেডের পোস্ট আছে কিনা সেটা হচ্ছে মানে আমার জানা নেই আর কি। ঠিক আছে, তো সেই জায়গায় বাংলাদেশ ব্যাংক হচ্ছে এটা ইউনিক। 200 জন হচ্ছে যদি হচ্ছে এই বছর নিয়ে নেয়, তো এইটা আপনাদের জন্য একটা বড় অপরচুনিটি, যাদের হচ্ছে দ্রুত জব লাগবে। এবং অনেকে আছেন যে ভাই বিসিএস অনেক প্যারা লাগে, বিসিএস একটা সাগর, এবং ট্রু। আপনার মোটামুটি বাংলাদেশ ব্যাংকের সিলেবাস যদি চিন্তা করেন, তাহলে বিসিএসের তুলনায় আমার মতে হয়তো 40% হবে, বা তারও কম হইতে পারে। ঠিক আছে, তো বিসিএসের মতো এত ভাস্ট সিলেবাস কমপ্লিট করা, যারা হচ্ছে পেইন লাগতেছে বা এত এত ভাই প্যারা নিতে পারবো না, বা অনেকে আছেন যে ভাই আমার মোটামুটি ইংরেজি ম্যাথে টুকটাক বেসিক আছে, আমি ভাই একদমই হচ্ছে অলস মানুষ, আমি ভাই আর এত জিগে টিকে বা এত কিছু ভাই পড়তে পারবো না। ঠিক আছে, বা হচ্ছে ভাই আমি 21 ঘন্টা পরীক্ষা দিব কেমন, আমার তো হচ্ছে মানে পরীক্ষার কথা শুনলেই জ্বর আসে। তো এই এই যাদের হচ্ছে সমস্যা, তাদের জন্য আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকের পরীক্ষাটা হচ্ছে যথেষ্ট ভালো একটা সলিউশন। ঠিক আছে, এবং যারা মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী না, আপনি উপজেলা পর্যায়ে বা একদম হচ্ছে পাবলিক ডিলিংস অনেক বেশি, এরকম চাকরি যদি আপনি না করতে চান, বা আপনার আছে না যে হচ্ছে বেশি কথা বললে মাথা ব্যথা করে, বা অনেকে আছেন যে ফিজিক্যালি হচ্ছে অনেকে চ্যালেঞ্জ থাকতে পারেন, তাই না? তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যারা হচ্ছে একদম মাঠ পর্যায়ে ডিরেক্ট পাবলিক ডিলিংয়ে যেতে চান না, তাদের জন্য বাংলাদেশ ব্যাংক একটা ভালো জব। কারণ বাংলাদেশ ব্যাংকের পাবলিক বলতে আপনার সাধারণত স্টেক হোল্ডারদের সাথে ডিলিং করতে হয়, এবং স্টেক হোল্ডাররা হয়তো কোনো ব্যাংকের প্রতিনিধি হইতে পারে, অথবা আপনার অন্তত ব্যবসায়ী লেভেলের হবে। একদম হচ্ছে আপনার জেনারেল যে পাবলিক, সেই জেনারেল পাবলিকের সাথে আপনার ডিলিং তুলনামূলক অনেকটাই কম। ঠিক আছে, সো ওই জায়গা থেকে চিন্তা করলে বাংলাদেশ ব্যাংকের ভালো একটা অপশন হতে পারে। শারীরিকভাবে প্রতিবন্ধকতাটা বললাম, আরামপ্রিয় এবং হোমসিকগুলো খুবই ভালো। আমি গতদিন বলছিলাম যে আমাদের হচ্ছে 8টা বিভাগের 8টা জায়গাতে হচ্ছে একদম হচ্ছে পশ, যেই শহরের সব থেকে পশ জায়গাগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটা করে আপনার হচ্ছে জায়গা রয়েছে, এবং সেখানে কিন্তু হচ্ছে আপনার অনেকে আসে না যে হচ্ছে আমার বগুড়া অফিস, আমি হচ্ছে নাটোর থেকে অফিস করব, বা আমি দিনাজপুর থেকে অফিস করব। ঠিক আছে, তো তারা হচ্ছে এখানে ডরমেটরির সুবিধা আছে, উইকেন্ডে হচ্ছে আপনি বাসায় যেতে পারবেন। তো এই জায়গায় হচ্ছে লোক খুবই ভালো, আরামপ্রিয় এবং হোমসিক হলে বাংলাদেশ ব্যাংকের জব খুবই ভালো। আপুদের জন্য খুবই ভালো একটা জব। আমি মনে করি বাংলাদেশ ব্যাংকে যদি আমার বলেন যে ভাই যে মানে আপুদের জন্য বেস্ট জব কোনটা, আমি হয়তো দুইটার হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে উপরে রাখবো। একটা হচ্ছে আমাদের এই বাংলাদেশ ব্যাংকের জব,
আরেকটা আমি হয়তো বলতে পারবো যে বিসিএস অডিট ক্যাডার, আরেকটা হয়তো ট্যাক্সেশন হতে পারে, ক্ষেত্রে বিশেষে কাস্টমস হতে পারে। বাট মানে বাংলাদেশ ব্যাংক আমি মনে করি যে মেয়েদের জন্য মানে অ্যাপেক্স, কারণ এইখানে আপনাদের হইতেছে, আমি গতদিন অনেক সুবিধার কথা হচ্ছে স্কিপ করে গেছি, মানে কয়টা সুবিধার কথা বলবো। বাংলাদেশ ব্যাংকের প্রত্যেকটা অফিসেই আপনার থাকে, একটা করে হচ্ছে আপনার যে ডে কেয়ার সেন্টার টাইপের মতো থাকে। সো যারা হইতেছে হচ্ছে মাদার হইতেছে জব হোল্ডার, তাদের জন্য এটা বড় একটা ব্লেসিং, এবং মানে এটা হচ্ছে যদুমধু টাইপের হইতেছে হচ্ছে আপনার বাচ্চাদের হচ্ছে জানা, এটা হচ্ছে যথেষ্ট যে স্কিল পার্সোনাল রাখা হয়, এখানে হচ্ছে পড়াশোনা করানো হয় বহুত মানুষজন। আমার নিজের বন্ধু বান্ধব আছে যে বাংলাদেশ ব্যাংকের স্কুল, বাংলাদেশ ব্যাংকের এই যে এই ফ্যাসিলিটিগুলো নিয়ে তারা পরবর্তীতে আমার সাথে বুয়েটে পড়ছে। হ্যাঁ, সো আপনার হচ্ছে গ্রোথ এবং সার্বিক দিক চিন্তা করলেও এইগুলো আসলে অন্য কোনো সাথে হচ্ছে কম্পেয়ার হয় না। আচ্ছা, তো আর যারা হইতেছে হচ্ছে হোম লোন, কার লোন, একটা গাড়ি লাগবে, একটা ভাই বাড়ি হইলো, নিরিবিলি স্বাচ্ছন্দ্য জীবন কাটা দেবো, তাদের জন্য বাংলাদেশ ব্যাংক হচ্ছে খুবই ভালো অবস্থান। ব্যাংকিং এবং অর্থনীতি নিয়ে অনেকের আগ্রহ থাকে যে আমি ব্যাংকিং সেক্টরে কাজ করতে চাই। ইভেন হচ্ছে আপনাদের জন্য তো আপনার এটা এমন না যে বৈচিত্র্য কম, আপনার হচ্ছে এখানে তো বিএফআইও আছে, সো আপনি ইন্টেলিজেন্সেও কাজ করার সুযোগ পাচ্ছেন, তাই না? এবং হচ্ছে ব্যাংকিং আছে, অর্থনীতি আছে, এবং অনেক মানে অর্থনীতির সবগুলো, আপনি ফরেন এক্সচেঞ্জ বলেন, একদম হচ্ছে আপনার ব্যাংকিং ইন্সপেকশন বলেন, অনেক অনেক অপশন আছে আপনার এখানে। বাংলাদেশ ব্যাংকে আমার সর্বশেষ যখন চাকরি করতাম খুব সম্ভবত 53টা না 56টা ডিপার্টমেন্ট ছিল, এবং প্রত্যেকটা কাজের তো ভেরিয়েশন আছে, এবং আপনার মোটামুটি আপনার স্কিল এবং আপনার আগ্রহ বিবেচনা করে পোস্টিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, তো যাই হোক, এই আর কি। পাশাপাশি অনেকে আছেন যে ভাই একটা ভাই জব হয়ে থাকলো, পাশাপাশি আমি বিসিএস দিব। সো আপনি যদি বলেন যে ভাইয়া বিসিএস হয় মানে কোন জায়গায় ঢুকলে সবচেয়ে দ্রুত বিসিএস হবে, সো এইটা বাংলাদেশের কোনো কোচিং না। হ্যাঁ, সো এইটা আমার কাছে মনে হয় বাংলাদেশ ব্যাংক হচ্ছে বিসিএসে সবচেয়ে বেশি যায় হতো বাংলাদেশ ব্যাংক, এই পার্সেন্টেজ হচ্ছে আপনি পাবেনই না। আমরা 225 জন ঢুকছিলাম, 70-80 জন তো প্রথমবারে বের হয়ে গেছি, 46 পর্যন্ত চিন্তা করলে হয়তো 100 জন আমরা বের হয়ে গেছি। সো 2:1 অনুপাত হচ্ছে আপনার ক্যাডার সার্ভিসে আপনার জব হচ্ছে। সো অবভিয়াসলি হচ্ছে আপনার মোটামুটি যেহেতু মেন্টাল প্রেশার একটু কম থাকে, আর কাজের প্রেশার আমি কম বলবো না, অফিসে যথেষ্ট কাজ থাকে, কিন্তু মেন্টালি ওই প্রেশারটা আপনার বাসায় এসে নেওয়া লাগে না। মোটামুটি ফুরফুরে মেজাজে হচ্ছে আপনি রাত্রেবেলা পড়াশোনা করতে পারবেন। সো ওই জায়গা থেকে চিন্তা করলে আপনার অন্যান্য জবের প্রস্তুতি নিতে চাইলে, বিশেষ করে বিসিএসের প্রস্তুতি নিতে চাইলে আপনার বাংলাদেশ ব্যাংকে বসে আপনি নিতে পারবেন, পরিবারকে যথেষ্ট সময় দিতে পারবেন, যে না আমার বাংলাদেশ ব্যাংকে আমি স্যাটেল, পরিবারকে সময় দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো প্রথমে আসেন আমার সিলেবাসটা একটু খেয়াল করি। সিলেবাসটা যদি আপনি চিন্তা করেন যে বিসিএসের সিলেবাস এবং ব্যাংকের সিলেবাস, যেটা বললাম 40% সিলেবাস হয় কিনা সন্দেহ। তো বিসিএসের সিলেবাসে আমাদের মোটামুটি 12টার মতো জিনিস আমাদের কভার করতে হয়, 12টা সাবজেক্ট কভার করতে হয়। আর আমাদের ব্যাংকে হয়তো 5 থেকে 6টা সাবজেক্টের মতো কভার করতে হয় প্রিলির জন্য। রিটেনের জন্য হচ্ছে আমার বিসিএসের মতো বাংলাদেশ আন্তর্জাতিকের এত ডিটেলড ইস্যুজ আমার পড়তে হয় না, আমার একদম সার্টেন কিছু জায়গা ধরে পড়লেই আমার হয়ে যায়। ঠিক আছে, মানে ইভেন হইতেছে আমি একটা সাজেশন দিছি, ফোকাসের সাজেশন দিছি আপনার 2021 সালে না 22 সালে আমি একটা ফোকাসের সাজেশন দিছি। ওইটার ভিতরে খালি হইতেছে হচ্ছে করি আর কি, মানে অল্প দু একটা হইতেছে হচ্ছে আপনার মানে টাইপ দিছি, সবার আগে হচ্ছে দিছি টাইপ, যে এইগুলো এই জিনিস সম্পর্কে আপনার হচ্ছে আইডিয়া রাখতে হবে। আর পরবর্তীতে হচ্ছে নিচে কিছু সাজেশন দিয়েছি 10টা বা 12টা করে, প্রত্যেকটা পরীক্ষার আগে আমি জাস্ট 2-3টা করে নতুন ফোকাস অ্যাড করি, আর কিছুই করি না, রিপ্লেস করি, অ্যাড করি এই। কিন্তু ওই যে আমাদের হচ্ছে মেইন যে হচ্ছে লাগা টপিকটুকু, ওই টপিকটুকু কিন্তু সেম আছে, জনস্বাস্থ্য, নৈতিকতা, এরপরে ধরেন যে হচ্ছে আমার গুড গভর্নেন্স, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট টাইপের টপিক। ব্যাংকিং রিলেটেড হচ্ছে কিছু টপিক, বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জেস সমূহ, মূল্যস্ফীতি, হ্যাঁ, এরকম করে হচ্ছে একদম হচ্ছে 30টার মতো হচ্ছে আমি টপিক দিয়েছি। ওই টপিক থেকে ঘুরে ফিরে হচ্ছে লোক আপনার এই গত 3 বছর আমার খুব বেশি হাত দেওয়া লাগে নাই, তাই না? তাইলে হচ্ছে সিলেবাসটা মোটামুটি যথেষ্ট স্টেবল, উল্টাপাল্টা প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই কম। মোটামুটি এমন প্রশ্ন দেয় যে সবাই কিছু না কিছু লিখতে পারে। বাট এইখানে জিনিসটা কি, আপনার বিসিএসে যেরকম হচ্ছে উপর উপর দিয়ে লেখেন, এইখানে আপনার লিখিত পরীক্ষায় ধরেন যে একটু ভালো লিখতে হবে, একটু ডিপে যাইতে হবে এই। অর্থাৎ আমার হইতেছে পুকুর, কিন্তু হচ্ছে আমার ডুব দিতে হবে বেশি জোরে, আমার হচ্ছে ভাষা থাকলে হবে না। আচ্ছা, আর পিডির কথা চিন্তা করলে আমার হইতেছে ভূগোল, নৈতিকতা, বিজ্ঞান, ইংরেজি সাহিত্য এগুলো মোটামুটি নাই। ইংরেজি সাহিত্যের অল্প দু একটা জিনিস হয়তো আমরা পড়াবো, মানে খুব বেশি ইংরেজি সাহিত্য নিয়ে আপনার মাথা ব্যথা লাগবে না। মেনলি হচ্ছে আমাদের বাংলা সাহিত্য অনেক কম, বিসিএসের মতো আপনার এই যে 35-35-এর ভিতর হচ্ছে 20 মার্ক যে বাংলা সাহিত্য এবং আধুনিক যুগের যে প্যারা, এইটা ব্যাংকে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকে মোটামুটি কম। ম্যাক্সিমাম কোশ্চেনই হতেছে হচ্ছে আপনার চেনা পরিচিত থেকে আসে, বা হচ্ছে আপনার সার্টেন স্ট্র্যাটেজি মেনটেন করলে কমন ফেলা যায়। ঠিক আছে, একটা বড় পোর্শন কমন ফেলা যায়। সো সাহিত্যতে মার্কও আসে কম, 25 মার্কের হতেছে বাংলা, তার ভিতর 7-8টা কোশ্চেন আপনি সাহিত্য থেকে পাবেন। তো সাহিত্যর পিছনে আসে না যে ভাই এত বড় সাহিত্য বা এত ডিটেইলে কেমনে পড়বো, তাদের জন্য ভাই আমি মনে করি যে এইখানে খুব অল্প পড়ায় হচ্ছে বাংলাদেশ ব্যাংক বা হচ্ছে ব্যাংকের সিলেবাসে সাহিত্য মোটামুটি কভার করা যায়। বাংলা ব্যাকরণও হচ্ছে আমাদের সার্টেন কিছু জায়গা, যেমন হচ্ছে বিরোচন, যেটাকে আমরা বলি মুখস্থ যে জিনিসগুলো, সমর্থক শব্দ, বিপরীত শব্দ, ওখান থেকে একটা ভালো পোর্শন আসে। এছাড়া হইতেছে আপনার 9-10-এর যে
বইটা সেইটা প্লাস হচ্ছে আমার অগ্রদূত বা অভিযাত্রীকের মতো কিছু বই থেকে অল্প কিছু টপিক একটু ডিটেলে পড়ে নিলে আমার বাংলা ব্যাকরণও শেষ। আমার যে ম্যাথমেটিক্যাল জিনিসটা হচ্ছে বিসিএসের তুলনায় হার্ড হবে, এইটা হচ্ছে 100% কনফার্ম আপনাদের জন্য। ম্যাথ বিসিএসের তুলনায় যথেষ্ট হার্ড হবে, ঠিক আছে? এবং এইটার জন্য এটা জনরাটাই আলাদা। এটার জনরাটা হতেছে আপনার ইন্ডিয়ান ওয়েবসাইট বা পাকিস্তানি বা চায়না ওয়েবসাইট বেসড আর কি, যেটা হচ্ছে অনেকটা জিআরই জিমেট স্টাইল যেটাকে আমরা বলি কাইন্ড অফ ওইটা, বা হচ্ছে এমবিএ স্টাইলটা হচ্ছে কাইন্ড অফ এখানে মেনটেন করা হয়। এমবিএটা হচ্ছে আমার মনে হয় এটা পারফেক্টলি স্যুট করে। সো এই এমবিএ টাইপের যে ম্যাথগুলো, ম্যাথের আপনার মিডিয়ামটাই হচ্ছে ইংলিশিতে ম্যাথ আসবে। বোর্ড বইয়ের কিছু ম্যাথ আপনার আসতে পারে, বাট আপনার ধরে এটা রিটার্নে আসতে পারে, রিটার্নে 1-2টা ম্যাথ হয়তো বোর্ড বইয়ের কনসেপ্ট থেকে আসতে পারে। ম্যাক্সিমাম ম্যাথে হচ্ছে আপনার ইন্ডিয়ান যে সিলেবাসটা আছে বা ইন্টারন্যাশনাল যে সিলেবাসটা আছে এমবিএর, ওই টাইপের হচ্ছে ম্যাথগুলো বেশি আসবে এবং এইখানে যথেষ্ট খাটতে হয়। এটা হচ্ছে বিসিএসের মতো হচ্ছে অল্প কয়েকটা টাইপের ম্যাথ করে গেলে কমন পেয়ে যাবো, বিগত বছরের ম্যাথ করে গেলে কমন পেয়ে যাবো, এটা হচ্ছে মোটামুটি আশা করা উচিত না। এখানে যথেষ্ট খাটতে হবে আপনার, এবং ইংরেজিটাও অনেক বেশি হার্ড হবে। ইংরেজিতে হচ্ছে আপনার গ্রামার এবং হচ্ছে যে ভোকাবুলারি, ঠিক আছে, দুইটা মিলে হচ্ছে আমাদের 25 মার্ক। সাহিত্য থেকে 1-2 মার্ক মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না। সিলেবাসটা খুবই অল্প, আমি দেখাই দিব। আমার ইংরেজি গ্রামারের যে পার্টটুকু, ইংরেজি গ্রামারের পার্টটুকুর ধরেন যে হচ্ছে আমার 25 মার্কের কোশ্চেন, এর ভিতরে হয়তো 10টা কোশ্চেন আসবে বেসিক গ্রামার রিলেটেড, একদম হচ্ছে গ্রামাটিক্যালের কোরের ভিতর ঢুকে যাবে, বা হচ্ছে আপনাকে একটা পিন পয়েন্ট এরর বের করবে, সেন্টেন্স দিয়ে বললো যে এইটার কোন জায়গাটা আপনি ভুল পাচ্ছেন, ঠিক আছে? অথবা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে সাবজেক্ট বা এগ্রিমেন্ট বা হচ্ছে ভার্ব অথবা হচ্ছে টেন্স, হ্যাঁ, ওই রিলেটেড কোনো সমস্যা, বা আর্টিকেল হতে পারে আপনার কোর যে জিনিসগুলো সেগুলো, অথবা সেন্টেন্স ট্রান্সফরমেশন, ভয়েস চেঞ্জ, এই টাইপের জিনিসগুলো আমাদের হচ্ছে ইংরেজি গ্রামারের কোশ্চেন এসে থাকে। আর ভোকাবুলারিতে আপনি দেখবেন যে ভোকাবুলারিতে ঘুরে ফিরে আমার হচ্ছে 8 টাইপের ভোকাবুলারি আছে, সামনে আলোচনা করব। সো ওগুলো আপনার মানে যথেষ্ট হার্ড হয়, মানে এই জিনিসগুলো আমার বিসিএসে অতটা ভোকাবুলারি পড়া লাগে না। আমার 35-এর ভিতর 4-5টা ভোকাবুলারি আসে, আর এখানে হচ্ছে আমার 25-এর ভিতর 15টা ভোকাবুলারি আসবে। সো আপনি ভোকাবুলারি যদি ডেভেলপ না করেন, আপনি আসলে এই রেসে টিকতে পারবেন না। জিকে বা অন্যান্য যে জিনিসগুলো, সেগুলো দিয়ে আপনি টিকতে পারবেন না হচ্ছে প্রিলি পরীক্ষায়, আপনার জন্য যথেষ্ট টাফ হয়ে যাবে, ঠিক আছে? সো সেলফ ইমপ্রুভমেন্টের জায়গা হচ্ছে ম্যাথ আর ইংরেজিতে, এই দুইটাতে হচ্ছে আমরা এই কয়েক মাস যদি ভালো করতে পারি, মোটামুটি আমরা একটা ভালো একটা পজিশনে যেতে পারবো। এরপরে হচ্ছে আমাদের জিকের ভিতরে বাংলাদেশ এবং আন্তর্জাতিক যে অংশগুলো আছে, সেইটা বিসিএসের তুলনায় আমি মনে করি যে 30% সিলেবাস হবে, ঠিক আছে? বিসিএসের যে এত বড় একটা সাগর, সেই সাগরের থেকে অল্প কিছু হচ্ছে পানি হচ্ছে আপনার হচ্ছে ব্যাংকের জন্য পড়তে হবে। বিশেষ করে বাংলাদেশ এবং আন্তর্জাতিকের সার্টেন কিছু টপিকের উপর জোর দিলে আমার হয়ে যায়। এটা নিয়ে খুব বেশি হচ্ছে আপনার বোঝার হওয়ার দরকার নেই, বাট বর্তমানে জিকে যথেষ্ট হচ্ছে ডিপে চলে আসতেছে। তো এই কারণে হচ্ছে আমাদের ডিপে ঢুকতে হবে, মানে টপিক কম কিন্তু টপিকগুলো ডিপে ঢুকতে হবে, ঠিক আছে? সো এই জিকেটাও যথেষ্ট হার্ড হয়, এবং আমরা চেষ্টা করছি আপনাদের জিকের জন্য অ্যাটলিস্ট 20+ বা 30টার মতো হচ্ছে ক্লাস আমরা হয়তো রাখবো, যেহেতু হইতেছে আমার যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বা অনেকেই আছেন যে আসলে ওরকম জিকের সাথে পরিচিত না, বা হয়তো ছোটোবেলায় পড়ে আসছেন ডি ইউনিটের জন্য। সো ওইগুলো দিয়ে এখন ধরেন যে হচ্ছে চলবে না, এখন যথেষ্ট আপনার ম্যাচিওর জিকে আসবে, ঠিক আছে? আর ফাইনালি হচ্ছে আমাদের কম্পিউটারে 10 মার্ক। সো কম্পিউটারটা হচ্ছে আমার মোটামুটি বিসিএস সিলেবাস যা, তার তুলনায় একটু হার্ড হবে কম্পিউটারটা একটু। মানে বিসিএসে অনেকগুলো টপিক, সে টপিকের ভিতর অল্প কিছু টপিক, কিন্তু ওই টপিকের একদম ভিতরে ঢুকে আমার পড়তে হবে, না হলে হচ্ছে আমি এই কম্পিউটার হচ্ছে কমন ফেলতে পারবো না। সো আমি যেটা বললাম যে আমার বিসিএস সিলেবাসের তুলনায় ব্যাংক সিলেবাস কত 40%-এর মতো হইতে পারে। সো যাদের এই সিলেবাসের প্যারা লাগে বা এত ভালো লাগে না পড়তে, তাদের জন্য ব্যাংক জব ভাই মোটামুটি একটা সহনীয় পর্যায়ে আছে। সো প্রিলিমিনারি যদি দেখেন, আমাদের বাংলাতে 25 মার্ক, বাংলাদেশ 25 মার্কের ভিতরে হচ্ছে 8 মার্ক সাহিত্য আপনি ধরে রাখতে পারেন, 2-1 মার্ক কম বেশি হইতে পারে। ব্যাকরণ থেকে আমার 17 মার্ক আসবে, অর্থাৎ এখানে হচ্ছে আমার গেম চেঞ্জারটাকে ব্যাকরণ। এই ব্যাকরণ পার্টের ভিতরে আবার আলোচনা আছে, আমি একটা একটা করে আলোচনায় যাব। আমার ইংরেজির ভিতর 25, গণিতের ভিতর 20, সাধারণ জ্ঞানে 20, আইসিটিতে হচ্ছে 20, ঠিক আছে? সো যারা ধরেন যে ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তারা প্যারা খাবেন কোন জায়গায়? তারা প্যারা খাবেন হইতেছে এই যে সাধারণ জ্ঞানটায় প্যারা খাবেন, এই সাহিত্যে প্যারা খাবেন, কিছু কিছু ক্ষেত্রে যে ভোকাবুলারিতে হচ্ছে প্যারা খাবেন। আবার যারা ধরেন যে হচ্ছে আর্টস বা আপনার এরকম কোনো বি ইউনিটের বা ডি ইউনিটের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য জিকের আপনার এই 20-এর ভিতরে তো 10 হচ্ছে আপনার হয়তো একটু আগে থাকবেন, বাট বাকি 10-এর জন্য আপনার পড়াশোনা করতে হবে। ভোকাবুলারি আলটিমেটলি আমরা কেউই পড়ি না, যদি না হচ্ছে আমরা বাইরে যাওয়ার প্রিপারেশন নিই, আইএলস বা জিআরই দেওয়ার প্রিপারেশন নিই, তাহলে ভোকাবুলারি ওরকম আমাদের বাংলাদেশে ওরকম কেউ পড়ে না, ঠিক আছে? বা হচ্ছে মুভি সিরিজ দেখে টুকটাক যে ভোকাবুলারি, অতটুকু দিয়ে আপনার মনে হয় না আমার কভার হবে, আর একটু ডিপে ঢুকতে হবে। গ্রামাটিক্যাল পার্ট মোটামুটি আমাদের সবার জন্যই সেম, এটা আশা করি সবাই আমরা পারবো, হ্যাঁ। আর হচ্ছে আমাদের ব্যাকরণের যেটা বললাম, আর আইসিটিতে হচ্ছে আমার একটু হার্ড আইসিটি আসবে, একটু ভিতরে গিয়ে আমার পড়াশোনা করতে হবে, ঠিক আছে? সো মোট হচ্ছে আমার 100 মার্ক, আমি মাত্র 60 মিনিটস টাইম পাবো, অর্থাৎ প্রত্যেকটা আমার প্রশ্নের জন্য 36 সেকেন্ড সময়। আপনি চিন্তা করেন, আপনার গণিতের যে 20টা কোশ্চেন, গণিতের 20টা কোশ্চেন করতে আপনার কমপক্ষে 22 থেকে 24 মিনিট লাগবে, যদি 20টার 20টাই আনসার করেন। থাকলেও কত মিনিট? 36 মিনিট বা 38 মিনিটের মতো আপনার হচ্ছে থাকতেছে। তো ওই মোমেন্টের ভিতরে এই গ্রামাটিক্যাল কোশ্চেনগুলো কিন্তু একটু লেন্দি টাইপের হয়। ভোকাবুলারি ঠুসঠাস পারা যায়, যে পারলে পারছি, না পারলে নাই, ধুমাধুম হচ্ছে T20 ম্যাচের মতো। বাট গ্রামাটিক্যাল
কোশ্চেনগুলো একটু লেন্দি হতে পারে। সো এখানে কিন্তু আপনার মোটামুটি 8-10 মার্ক হচ্ছে 8-10 মিনিট চলে যাবে। সো মোটামুটি আপনি ধরতে পারেন আপনার যথেষ্ট দ্রুত হচ্ছে আপনার দাগাইতে হবে, যথেষ্ট দ্রুত রিডিং স্কিল লাগবে, না হলে 36 সেকেন্ডের ভিতরে আপনি এত কিছু কভার করতে পারবেন না। এই জিনিসগুলো নিয়ে আমি ডিপে যাব আজকে। আমাদের আসলে সিলেবাসটার ভিতরে আমরা থাকি। সো আপনার কাটমার্ক কত হতে পারে ভাই? কাটমার্ক যথেষ্ট হার্ড হয়। যেই ধরেন যে হচ্ছে আপনার এসওতে যদি কাটমার্ক হইতেছে আপনার 55, 58, 60 হয়, তাহলে আপনার বিবিএডিতে হচ্ছে 65+, 70-এর কাছাকাছি কাটমার্ক হবে। ঠিক আছে, আপনার যদি হচ্ছে ওজি ওসির তুলনা চিন্তা করেন, কখনো কখনো হচ্ছে 48-50 হচ্ছে কাটমার্ক নেমে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকে এত কম সাধারণত নামবে না, যদি আহামরি কঠিন কোশ্চেন না করে, যেমন কোশ্চেন করলে যে সবাই করে বসে আছে পরীক্ষার হলে। হ্যাঁ, ওইরকম না হলে আপনি ধরে রাখতে পারেন 70-এর কাছাকাছি মার্ক না পেলে আপনার জন্য টাফ হয়ে যাবে হচ্ছে বিবিএডির প্রিলিটিকে রিটেনে বসা। ঠিক আছে, এবং আপনি আইডিয়া নিতে পারেন যে ভাই এত মার্ক কি পাওয়া সম্ভব কিনা, ভাই আমি তো পড়াশোনা করে পারতেছি না। সো ভাই আমি আপনাদের মতো একদম জিরো থেকে প্রিপারেশন শুরু করছি। আমি কিন্তু হচ্ছে 82 পাইছি, 82.5 পাইছি অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো এইটা অ্যাচিভেবল, এবং হচ্ছে অনেকেই আছে, আমার স্টুডেন্ট অনেকেই আছে, 78 আছে। আপনাদের সাথে আমি হয়তো মার্ক শেয়ার করতে পারি, আমাদের যারা ইয়াতে থাকবে না। আমার কাছে তো হচ্ছে ধরেন যে পরীক্ষা টরীক্ষা দেয় তো বলাবান, মানে পরীক্ষা শেষে রাত্রেবেলা মিলায় না, তো আমরা তো প্রতি পরীক্ষাতে একটা করে লিঙ্ক দিয়ে থাকি, বিশেষ করে প্রিলি পরীক্ষাগুলোতে। সো ওই লিঙ্কে আমি আপনাদেরকে দেখাবো, ওখানে 82, 83, 85 এরকম পোলাবান আছে। সো এইটা এমন না যে হচ্ছে পারা যায় না, অর্থাৎ আমি ধরে রাখতে পারি যে আমার 10 থেকে 12টা কোশ্চেন এমন দিবে যেগুলো হচ্ছে কেউই পারবে না। আর খুব ভালো পড়াশোনা করলে আমি 85-86 পর্যন্ত মার্ক তুলতে পারবো। তা আমার একদম লোয়েস্ট লিমিট কত? 70-এর নিচে নামা যাবে না। অর্থাৎ আমার প্রিপারেশন কম বেশির ফলে আমার এই 15 মার্কের ভিতর হচ্ছে আমার হচ্ছে মার্কটা রাখতে হবে 70 থেকে 85-এর ভিতর। প্রিপারেশন ভালো হইলে 80-এর উপরে যাচ্ছি, প্রিপারেশন খারাপ হলেও যেন 70-এর নিচে না যায়। এই প্রিপারেশন যদি আপনারা না নিতে পারেন তাহলে প্রিলিমিনারি আশা করে লাভ নেই আসলে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি হচ্ছে সাবজেক্ট ধরে যাচ্ছি। সাবজেক্ট ধরে যাওয়ার আগে জাস্ট আপনাদেরকে বলে নেই, আমাদের হইতেছে যেই সিজন 10 যেইটা, আমাদের এর আগে 9টা সিজন, 8টা সিজন কমপ্লিট, 9ম সিজন চলতেছে। 9ম সিজনটা হইতেছে আমার শুধুমাত্র হচ্ছে ইয়ার জন্য ছিল, কী বলে, আমাদের হচ্ছে সমন্বিত ব্যাংকের যে এক্সামগুলো ছিল 24 ভিত্তিক, সেগুলোর জন্য ছিল। আর আমাদের বিবিএডি স্পেশালটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের জন্য স্পেশাল হচ্ছে একটা ইয়ে হবে, বাংলাদেশ ব্যাংকের সিলেবাসের উপর জোর দিয়ে। বাট এটার সাথে সাথে হচ্ছে আপনি চাইলে যদি 24 ভিত্তিক পরীক্ষাগুলো দেন, অথবা সামনে সাধারণ বীমা, জীবন বীমার যদি পরীক্ষা আসে, বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের পরীক্ষা আসে, ইভেন প্রাইভেট ব্যাংকের পরীক্ষা যদি হয়, পেট্রো বাংলার হইতেছে একটা সার্কুলার হওয়ার একটা জোরে সোরে হচ্ছে আমরা নিউজ পাচ্ছি। বিদ্যুৎ খাতে হচ্ছে রেগুলারই হইতেছে ছোটো ছোটো 10টা 20টা করে হচ্ছে নিচ্ছে, আপনারা হয়তো খোঁজখবর পান না। হ্যাঁ, এনএসআই দুদক সহ এরকম হচ্ছে অনেকগুলোতেই নিয়োগ হবে। সো এইসব নিয়োগগুলোতেও কিন্তু মানে আপনি মোটামুটি যেগুলো হচ্ছে আপনার পিএসসি স্টাইল বা মন্ত্রণালয়ের চাকরি, ওগুলো বাদ দিয়ে বাংলাদেশে ফ্যাকাল্টি ভিত্তিক যত হচ্ছে আপনার পরীক্ষাগুলো নেয়, আপনার ধরেন যে হচ্ছে আইবিএ পরীক্ষা নিচ্ছে, বিসিআইসির পরীক্ষা আইবিএ নিল, ঠিক আছে। এরপর ধরেন যে হচ্ছে গ্যাস ফিল্ডের পরীক্ষা আপনার হচ্ছে ধরেন যে হচ্ছে এফবিএস নিল। হ্যাঁ, এরকম যত পরীক্ষা আছে আপনার সবগুলো পরীক্ষাতে যা পড়াবো অতটুকু পড়াতে হোপফুলি 85-90% আপনার কভার হয়ে যাবে। এর বাইরে তেমন কিছু হচ্ছে হয়তো লাগবে না। ঠিক আছে, সো এইটা শুধুমাত্র বিবি স্পেশাল তো অবশ্যই, কিন্তু এই কোর্সটা আমরা করলে আমাদের কিন্তু অনেকগুলো হচ্ছে কভার হয়ে যাচ্ছে। এবং আমরা এখানে 150টা ক্লাস অ্যাপ্রক্সিমেট রাখছি, এটা হচ্ছে আমাদের বেয়ার মিনিমাম, মানে এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট, 150টা কম দিব না। আমাদের প্ল্যান কয়টা? আমাদের প্ল্যান হইতেছে 180+ দেওয়া, অ্যাটলিস্ট 180+ দেওয়া। ঠিক আছে, হোপফুলি আমরা এতটুকু টাইম ইনশাল্লাহ আমরা পাবো। আর আমাদের শুধুমাত্র অনেকেরই হচ্ছে আমাদের ভোকাবুলারি ভালো না, ফ্রি হ্যান্ড রাইটিং ভালো না। আপনি যদি মানে ডিফারেন্স ক্রিয়েট করতে চান, ওই জিকে ঘুরে ফিরে সবাই হচ্ছে কাছাকাছি পরিমাণ জিকে পারে, হ্যাঁ, এবং হচ্ছে বাংলা দেখে যে কাছাকাছি পরিমাণ বাংলা পারে। সো ঝামেলা কোন জায়গায়? ভোকাবুলারি কত ভালো আমার, ফ্রি হ্যান্ড রাইটিং কত ভালো, এগুলো আপনাকে ধরেন যে অন্য 10জন থেকে ডিস্টিংক্ট করে দিবে, আলাদা করে দিচ্ছে, তাই না? তাহলে এই জায়গাটাতে হচ্ছে আমরা একটা বড় সংখ্যক ক্লাস রাখার চেষ্টা করছি। ঠিক আছে, সো এখানে হোপফুলি আমরা 80 ক্লাসেসের ভিতরে আমরা একটা খুব ভালো একটা বেস আপনাদের গড়ে দিতে পারবো, যেটা ইনশাল্লাহ যতদিন চাকরির পরীক্ষা দিবেন, যতদিন এই লাইনে আসেন, ততদিন পর্যন্ত আপনাদের কাজে লাগবে। এবং হচ্ছে আমাদের এখানে মেন্টর প্যানেল 4 জনের নাম দেওয়া আছে। মেন্টর প্যানেল হচ্ছে অ্যাটলিস্ট আমাদের 10 থেকে 12 জন, সবাই হতেছে বাংলাদেশ ব্যাংকে রেডি ছিল অথবা সিনিয়র অফিসার ছিল এবং পরবর্তীতে ক্যাডার সার্ভিসে আসছে। এছাড়া আমাদের হচ্ছে কোনো মেন্টর প্যানেলে নাই। ঠিক আছে, এবং ফিস টিস নিয়ে আপনাদের যাবতীয় যা আলোচনা এটা হচ্ছে আমাদের গ্রুপে বা পেজে হচ্ছে আপনার মেসেজ দিলে আপনাদের হবে। আর আমাদের হচ্ছে কিছু বৈশিষ্ট্য আছে, আমাদের হচ্ছে লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস পাবেন, আমাদের হচ্ছে 24/7 ডিসকাশনের জন্য একটা চ্যাট গ্রুপ থাকবে, আমাদের হচ্ছে ক্লাস লেকচার পাবেন, আপনারা ফোকাসের শিট পাবেন, পিডিএফ, আমাদের 100+ এক্সামস পাবেন, এমসিকিউ এক্সাম, রিটার্ন এক্সাম, দুইটাই কিন্তু আমাদের সমান্তরাল চলতে থাকবে। ঠিক আছে, এবং হচ্ছে মেরিট লিস্ট থাকবে, নেগেটিভ মার্কিং সহ থাকবে। এবং আমাদের হচ্ছে প্রত্যেকটা ক্লাস হবে গুগল মিটে। এই যে হচ্ছে আমি লাইভটা নিচ্ছি আপনাদের সাথে কিন্তু আমি কমিউনিকেট করতে পারতেছি না, কিন্তু আমাদের যেগুলো হচ্ছে মেইন ক্লাস সেগুলো কিন্তু হচ্ছে আমাদের সবগুলো গুগল মিটে হয়, আপনাদের সাথে সরাসরি 1-to-1 ইন্টারাকশনের মাধ্যমে হচ্ছে পড়াশোনা হবে। এবং হচ্ছে রেকর্ড ক্লাস হচ্ছে আপনারা সময় মতো পেয়ে যাচ্ছেন। সো হোপফুলি মোটামুটি আমরা আশাবাদী একটা ভালো হচ্ছে আপনাদের সাথে প্রিপারেশনটা একটা সঙ্গী হতে পারবো। যাক, আমাদের হচ্ছে প্রিভিয়াস হচ্ছে যারা স্টুডেন্ট ছিলেন তাদের একাংশ
আমাদের হচ্ছে মেন্টর প্যানেলের সাথে হচ্ছে তারা গতবার যেটা হচ্ছে আমাদের 25 সালে যারা হচ্ছে ঢুকলো 23 সালের সার্কুলারে তাদের একটা অংশ হচ্ছে গতদিন এটা নিয়ে আলোচনা করছিলাম। সো আমরা মেইন যে আলোচনা সেটাতে চলে আসি যে আমার বাংলার সিলেবাসটা কি, বাংলার হাজার হাজার সিলেবাস ভাই, এই হচ্ছে আমার হচ্ছে ব্যাকরণের সিলেবাস, ঠিক আছে, এই লিটারালি এগুলো হচ্ছে আমাদের ব্যাকরণের সিলেবাস। সো ব্যাকরণের সিলেবাসের ভিতরে কোনোটা কম কোনোটা বেশি, বাট মোটামুটি আপনার আসে হচ্ছে একটু উদাহরণ টাইপের, লাইক হচ্ছে সন্ধির ভিতরে হচ্ছে নিপতনে সিদ্ধ সন্ধি কোনটা, শব্দের উচ্চমূলক শ্রেণী বিভাগের ভিতরে একটা সার্টেন শব্দ তুলে দিয়ে আপনাকে বললো যে হচ্ছে এটা কোন ভাষা থেকে আগত, ঠিক আছে, ধ্বনি কোনো একটা তুলে দিয়ে বললো যে কোনটা নীলিন বর্ণ, ঠিক আছে, এই রিলেটেড হচ্ছে প্রশ্নগুলো বেশি আসে এবং হচ্ছে এগুলো অনেকটা প্রয়োগমূলক আর কি, ঠিক আছে, আপনার মানে মোটামুটি বেসিক থাকলে এই ম্যাক্সিমাম জিনিসই পারা যায় এবং এখানে প্রচুর পরিমাণে হচ্ছে আমাদের উদাহরণের দিকে জোর দিতে হবে। হ্যাঁ, যেমন হচ্ছে কারক বিভক্তি, কারক বিভক্তির ভিতর হচ্ছে শ্রেণী বিভাগ, এটা সেটার পরে হচ্ছে প্রত্যেকটার সাথে উদাহরণ দিচ্ছে, উদাহরণগুলো খেয়াল করে পড়তে হবে। মেইনলি হচ্ছে উদাহরণ ভিত্তিক প্রশ্ন বেশি দেয়, ঠিক আছে, একদম হচ্ছে সংজ্ঞা টঙ্গা থেকে তুলনামূলক ওইরকম কোশ্চেন, মানে বিসিএসে অনেক ক্ষেত্রে সংজ্ঞা টঙ্গা থেকে কোশ্চেন আসে, এখানে সংজ্ঞা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে, আপনাকে হচ্ছে বাক্য পরিবর্তন করতে দিল, কিন্তু হচ্ছে ওই বাক্যের হচ্ছে বেসিক সংজ্ঞা টঙ্গার ভিতরে তো যাবে না, কোনটার ভিতরে আসক্তি নাই, কোনটার ভিতরে আপনার হচ্ছে যোগ্যতা নাই, এই রিলেটেড হচ্ছে কোশ্চেন বেশি করবে, অর্থাৎ হচ্ছে আপনার পড়াশোনাটা একটু কাজে লাগাইতে হবে, বা ওই উদাহরণগুলো বারবার করে একটু খেয়াল করে যদি আপনি পড়তে পারেন, বাংলা হচ্ছে আপনি 17 মার্কের ভিতরে একটা ভালো মার্ক ক্যারি করা সম্ভব। এবং নতুন কিছু জিনিস অ্যাড করছে যে ছন্দ অলঙ্কার থেকে হুটহাট কোশ্চেন চলে আসে, বিরাপ চিহ্ন থেকে কোশ্চেন চলে আসে, যেগুলো আগে ছিল না, সেইগুলোর প্রতি আমাদের একটু জোর দিতে হবে। বাংলা ভাষার ভিতরে ধরেন যে হচ্ছে বাংলা ভাষার একদম শুরুতে কিছু হচ্ছে ব্যাকরণ বিষয়ক গ্রন্থ, ভোকাবুলারি বিষয়ক গ্রন্থ, এরকম কিছু হচ্ছে গ্রন্থ ছিল, হ্যাঁ, উৎপত্তি রিলেটেড বা বাংলা ভাষার যেই গবেষণা ক্রিটিসিজম এই টাইপের হচ্ছে অনেকগুলো গ্রন্থ আছে, এরকম গ্রন্থ থেকে হচ্ছে ইদানিং কোশ্চেন বেশি দিচ্ছে, তাই না? তাহলে আমাদের মোটামুটি বাংলা ফুল সিলেবাস আমাদের কভার করতে হবে, 9-10 পুরান বই নতুন বই মিলেয়া পড়তে হবে, অতটুকু এনাফ না, অগ্রদূত বা অভিযাত্রিক থেকে আরও কিছু এক্সট্রা জিনিস হচ্ছে আমাদের পড়ে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের মোটামুটি বাংলা গেল, বাংলার আরেকটা পার্ট আছে, আরেকটা পার্ট হচ্ছে আমাদের এই বিরোচন পার্ট। বিরোচন পার্টে কী আছে আমাদের সমার্থক শব্দ বা শব্দার্থ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, প্রবাদ প্রবচন, পারিভাষিক শব্দ, বানান শুদ্ধিকরণ, বাক্য শুদ্ধিকরণ, এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো থেকে আপনি ধরে রাখতে পারেন 17-এর ভিতরে 8-9 মার্ক কিন্তু এইগুলো থেকে আসবে, ঠিক আছে, একদম হচ্ছে কোর ব্যাকরণের পাশাপাশি এইগুলোতে হচ্ছে জোর অনেক বেশি দেয়, একটা শব্দ দিয়ে বললো যেটা বিপরীতার্থ শব্দ কোনটা, একটা বাগধারা দিয়ে বললো যে নিচের কোনটা এই মিনিংটা দিচ্ছে না, হ্যাঁ, তো এরকম হচ্ছে বাগধারা, প্রবাদ প্রবচন বা পারিভাষিক শব্দ থেকে মোটামুটি আপনি, যেমন পারিভাষিক শব্দ থেকে মোটামুটি কনফার্ম একটা কোশ্চেন হচ্ছে আপনি হয়তো পাবেন, বিপরীত শব্দ সমার্থক শব্দ থেকে কনফার্ম একটা কোশ্চেন পাবেন, বাগধারা থেকে কনফার্ম একটা কোশ্চেন পাবেন, এগুলো পাবেনই, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের এই বিরোচন পাঠটা কি, এই বিরোচন পাঠটা পড়ার কিছু নাই, এই বিরোচন পাঠটা হচ্ছে আমাদের রেগুলার অল্প অল্প করে আগাইতে হবে, অল্প অল্প করে যদি আমরা পড়তে পারি মোটামুটি হচ্ছে আমাদের একটা ভালো বেস হয়ে যাবে। এবং এগুলা আপনি ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যে কি আজকে হচ্ছে মঙ্গলবারে কি সমার্থক শব্দ, ভাই একদিনে সমার্থক শব্দ 350 আমি কেমনে পড়বো, তাই না? তো এই জিনিসগুলো প্রতিদিন অল্প অল্প করে পড়ে আমাদের শেষ করতে হবে। আর এছাড়া আমাদের সাহিত্য পাঠ থেকে তুলনামূলক কম কোশ্চেন আসে, সাহিত্য পাঠ কিন্তু আমরা বিসিএসের স্টাইলে পড়বো না, সাহিত্য পাঠ আমরা পড়বো একদম হচ্ছে স্পেসিফিক কিছু জায়গা ধরে দেয়, যেমন হচ্ছে আমার সাহিত্য বিষয়ক যে গুরুত্বপূর্ণ গ্রন্থ আছে সেগুলোর একটা নোট, প্রাচীন যুগের মানে চর্যাপদের উপরে ধরেন যে 2 পেজের একটা নোট, ঠিক আছে, মধ্যযুগের হইতেছে, মধ্যযুগ তো বিশাল বড়, প্রায় হচ্ছে 600-700 বছরের মধ্যযুগ, সো ওই মধ্যযুগের ভিতরে একদম হইতেছে হচ্ছে আপনার রোসাঙ্গ রাজসভা, এরপরে হচ্ছে আমাদের লোকসাহিত্য, এরপরে হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন থেকে একদম বেছে বেছে কিছু টপিক ধরে আমাদের হচ্ছে এখানে পড়তে হবে, আমাদের আহামরি একদম শুরু টু শেষ পর্যন্ত অত ডিটেলে কিন্তু হচ্ছে মধ্যযুগ আমাদের পড়ার কোনো প্রয়োজন নাই। মানে সেম থিং গোজ টু আধুনিক যুগ, হ্যাঁ, মডার্ন পিরিয়ডের ক্ষেত্রেও আমাদের উল্লেখযোগ্য কবি সাহিত্যিক আমরা এখানে কয়টা কবি সাহিত্যিক নেব, হায়েস্ট 25 থেকে 30টা, এর চেয়ে বেশি হচ্ছে আমরা কবি সাহিত্যিক ধরে পড়াশোনা করার প্রয়োজন নেই। ওই 25 থেকে 30 জনের ক্ষেত্রে আমার জাস্ট একটু ভিতরে ঢুকতে হবে যে কোন জেলায় জন্মগ্রহণ করছে, স্পেসিফিক যদি কোনো বই থাকে তাদের হচ্ছে খুবই বিখ্যাত, হ্যাঁ, এগুলো যদি কোনো পটভূমি থাকে এগুলো নিয়ে হচ্ছে ধরেন যে একটু ডিটেলে যাইতে হবে, সাহিত্যিকরা কোন জায়গায় পড়াশোনা করছেন এরকম কিছু জিনিস আছে, এগুলো হচ্ছে আমাদের যাইতে হবে। বাট এই সংখ্যাটা 25 থেকে 30-এর বেশি না, আপনি যে কোনো একটা বই করেন অগ্রদূত বা অভিযাত্রী, অ্যাটলিস্ট 200 সাহিত্যিকের হচ্ছে জীবনী দেওয়া আছে, সো এত জীবনী আমাদের পড়া লাভ নেই, স্পেসিফিক কিছু সাহিত্যিক ধরে ধরে আমাদের পড়তে হবে। আর ম্যাক্সিমাম পড়াটা হবে কি কেন্দ্রিক, যে বিভিন্ন সাহিত্যিকের উপাধি ও ছদ্মনাম, হ্যাঁ, মানে বাংলা সাহিত্যের বিখ্যাত উপন্যাস সমূহ আমার হচ্ছে প্রত্যেকটা ধরে ধরে যে রাবেয়া খাতুন বা আমাদের হচ্ছে সৈয়দ শামসুল হকের 2-1 উপন্যাস আছে, এই জন্য হচ্ছে তাদের ফুল ইয়াটা হচ্ছে আমার পড়ার দরকার নেই, আমাদের একদম বেছে 1-2 উপন্যাস নিয়ে আসতে হবে। সিমিলারলি হচ্ছে আমাদের নাটকের ক্ষেত্রে হচ্ছে নেমেসিস নাটকের জন্য আমার ধরেন যে হচ্ছে যিনি রাইটার তার হচ্ছে একদম সব কিছু পড়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট নেমেসিস নাটকটা
কে লিখছেন, এইটা কিসের পটভূমিতে লেখা, এতটুকু পড়লে আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের পড়ার সিস্টেম হবে কিন্তু এরকম, আমরা বেশি ডিপে ঢুকবো না। উপন্যাস, নাটক, বাংলা সাহিত্যের বিখ্যাত কাব্যগ্রন্থ, বাংলা সাহিত্যের বিখ্যাত মহাকাব্য, বাংলা সাহিত্যের বিখ্যাত কবিতা, কবিতাও দেখবেন যে হচ্ছে একদম ফেমাস কিছু সাহিত্যিকদের হচ্ছে বেছে বেছে কিছু কবিতার ডিটেলে আমাদের পড়তে হবে। ধরেন যে আমাদের বিদ্রোহী কবিতার ডিটেলে হচ্ছে আমরা পড়বো। ঠিক আছে, আমাদের হইতেছে রবীন্দ্রনাথের হইতেছে কিছু বিখ্যাত কবিতা আছে, যেমন হচ্ছে 1400 সাল, বা হচ্ছে বর্ষা যাপন কবিতা, বা এরকম কিছু স্পেসিফিক কিছু কবিতা ধরে ধরে হচ্ছে আমাদের আগাইতে হবে। একদম সব কবিতা পড়ার হচ্ছে আমাদের টাইম নেই, প্রয়োজনও নেই। মাইকেল মধুসূদন দত্তের হচ্ছে দু একটা কবিতা আমাদের পড়তে হবে। ঠিক আছে, সিমিলারলি হচ্ছে আমাদের গল্প এবং ছোট গল্প একদম ধরে ধরে। ইঁদুরের জন্য আমার সোমেনচন্দ্র পুরাটা পড়ার দরকার নেই, ইঁদুর লেখছে আমাদের হচ্ছে ইঁদুর কি ছোট গল্প কে লিখছে, সোমেনচন্দ্র, ব্যাস এতটুকু আমার হচ্ছে পড়াশোনা শেষ। তাই না, একদম স্পেসিফিক জায়গা ধরে ধরে যদি আমরা পড়তে পারি, এবং মানে খুবই স্পেসিফিক নোট ধরে ধরে আমাদের পড়তে হবে, আমাদের খুব বেশি ডিটেলে যাওয়ার সময়ও নাই। আর এটা হচ্ছে মানে আপনার যেহেতু রিটেনে কোনো কাজেই লাগবে না, আর পিলিতেও যেহেতু 8 মার্ক, আমি বাংলা সাহিত্য বেশি ভিতরে ঢুকবোই না। আমরা যদি হচ্ছে 5-6 মার্ক এভাবে পাই, তাহলে 2-1 মার্কের জন্য আমাদের এত ডিপে ঢুকে লাভ কী, তাই না? সো এই হচ্ছে আমাদের বাংলার এই একটা হচ্ছে ফুল আইডিয়া দিলাম। সো বাংলার আইডিয়ার পরে আমাদের হচ্ছে ইংরেজির আইডিয়া। এখানে আরও কিছু ছিল, অপপ্রয়োগ, পত্রলেখন, বঙ্গানুবাদ, এগুলো হচ্ছে আমাদের ইয়ার ভিতরে যায়। পত্রলেখন, বঙ্গানুবাদ থেকে টুকটাক কোশ্চেন চলে আসে, বিশেষ করে মাঝে মধ্যে হচ্ছে আমরা ট্রান্সলেশন দিয়ে দেয়। ঠিক আছে, বিশেষ করে ট্রান্সলেশনগুলো সাধারণত প্রবাদ নির্ভর হয়ে থাকে, আমাকে একটা প্রবাদ তুলে দিবে। আচ্ছা, ইংরেজির যদি সিলেবাস দেখেন, গ্রামার টাইপ কোশ্চেন, সবার আগে হচ্ছে ভোকাবুলারি টাইপ কোশ্চেন আমাদের হচ্ছে লক্ষ্য রাখতে হবে। ভোকাবুলারিতে 15 মার্কসের মতো আপনারা পেতে যাচ্ছেন, কখনো কখনো হচ্ছে 17, কখনো কখনো আমি এই এত বছরের ভিতরে একবার পাইছিলাম 20টা কোশ্চেন আসছিল ভোকাবুলারি থেকে। ঠিক আছে, 5টা জাস্ট হচ্ছে গ্রামাটিক্যাল, তাও কি সেন্টেন্স কারেকশন। আচ্ছা, সো ভোকাবুলারি টাইপের কোশ্চেনগুলোর আপনি প্রথমে পাচ্ছেন হচ্ছে ফ্রেজ এবং ইডিয়মস আমার পড়তে হবে, এইখানে ন্যূনতম 600 ইডিয়মস আমার এখানে পড়তে হবে। এরপর হচ্ছে আমাদের কিছু ওয়ার্ড ধরে ধরে পড়াশোনা করতে হবে, সিনোনিম এবং অ্যান্টোনিম। সো ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম, এই 3টা জিনিস একসাথে আমরা পড়বো। এবং আমাদের এইখানে কতটুকু হবে, এইখানে মোটামুটি হচ্ছে আমাদের 1200+ ওয়ার্ড হচ্ছে আমরা টার্গেট করে ইনশাল্লাহ পড়বো। ঠিক আছে, অ্যাটলিস্ট হচ্ছে 1200+ ওয়ার্ড। ঠিক আছে, আমাদের ইনিশিয়ালি শুনতে মনে হচ্ছে যে ভাই এত কেমনে পড়া যায়, বাট 1200 বার দেখবেন যে ওই যে বিন্দু বিন্দু জলকণা একটা সাগর হয়ে যাবে, আপনি টেরও পাবেন না যে আপনি এত পড়া পড়ছেন। ঠিক আছে, আপনার হচ্ছে 1 ওয়ার্ড সাবস্টিটিউশনের জন্য এখানেও মোটামুটি 300-র মতো পড়তে হবে। স্পেলিংয়ের জন্য আমাদের হচ্ছে 250 ওয়ার্ডস, অ্যানালজির জন্য হচ্ছে মোটামুটি 350-র মতো ওয়ার্ডস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তো আসলে আমার আলাদা করে পড়ার কিছু নেই, মোটামুটি ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম পড়লে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমার অলরেডি কভার্ড। ঠিক আছে, আর অড ম্যান আউট এগুলোও ধরেন যে হচ্ছে অ্যানালজির মতোই, এইটাও মোটামুটি আমাদের হচ্ছে বেস কোনটা, বেস হচ্ছে এই 3টা জিনিস, ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম। আর 2টা হচ্ছে লাগে আমাদের একটু হাই লেভেলের, সেটা হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস, আর হচ্ছে 1 ওয়ার্ড সাবস্টিটিউশন। ব্যাস এই 5টা জায়গাতে পড়লে মোটামুটি আমাদের কভার হয়ে যাবে। আর এর বাইরে হাতে লিখে আমার হচ্ছে 250টা হচ্ছে আমি হয়তো স্পেলিং দেখে যাবো, এর ভিতরে 100টার মতো আমি হাতে লিখে বারবার করে যাব, কারণ ওগুলো হাই ফ্রিকোয়েন্সি বারবার করে আসে পরীক্ষায়। ঠিক আছে, তো আমার ভোকাবুলারিতে মোটামুটি তাহলে 15 মার্কের ভিতরে ভালো একটা মার্ক কিন্তু আমি এখানে ধরতে পারি। এবং আমাদের কিন্তু ভোকাবুলারির উপর ডেডিকেটেডলি আপনি 50টা ক্লাস পাচ্ছেন, এবং আমাদের বিরোচন যে পার্টটা একটু আগে দেখালাম ওটাও তো মুখস্থ পার্ট, সেটার উপর 8-10টা হয়তো ক্লাস হচ্ছে আমরা দিয়ে থাকবো। ঠিক আছে, মানে এই মুখস্থ পার্টটুকু আপনাদের জন্য আশা করি একটা ভালো সাপোর্ট ইনশাল্লাহ আমরা দিব। আচ্ছা যাক, যেখানে ছিলাম আমরা, গ্রামার টাইপ কোশ্চেনের ভিতরে আমার মেইনলি পার্টস অফ স্পিচের হচ্ছে স্পেসিফিক জায়গাতে কোশ্চেন আসে, নাউন, ডিটারমিনাস, জেন্ডার, হ্যাঁ, আর্টিকেল, এগুলো হচ্ছে নাউন পার্টের ভিতরে সব কিছু চলে গেছে। নাউনের হইতেছে সাবটপিক এগুলো। প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন থেকে আহামরি কোশ্চেন আসে না, বেসিক আইডিয়া আমরা নিয়ে রাখবো, যে হুট করে বললো যে কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন। হ্যাঁ, সো আমাদের এইখানের যে ক্লাসিফিকেশনগুলো এগুলো সম্পর্কে আইডিয়া রাখবো। অ্যাডজেক্টিভের যে হচ্ছে কোনটা হচ্ছে, বা হচ্ছে অ্যাডভার্বের কোনটা হচ্ছে, অ্যাডভার্ব টাইম কোনটা, হ্যাঁ, সো এই অ্যাডভার্ব ম্যানার কোনটা, এরকম হচ্ছে কোশ্চেন আমাদের চলে আসতে পারে। খুবই রেয়ার, মানে আসে না বললেই চলো। সো এই জায়গাতে আমরা একটু কম জোর দেবো। আমাদের ইন্টারচেঞ্জ এবং আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এইটা মিডিয়াম লেভেলের ইম্পর্টেন্ট, এইটা আমরা মোটামুটি একটা পড়াশোনা দেওয়ার চেষ্টা করব। মেইনলি হইতেছে ভার্ব থেকে নাউনে কনভার্ট করো, অথবা এই জিনিসটা এই বাক্যে স্পেসিফিক এই ওয়ার্ডটা ভার্ব হিসেবে ইউজ হয়েছে। নর্মালি ওয়াটার কি নাউন, বাট ওয়াটার দ্য গার্ডেন, সো এইখানে ওয়াটারটা ভার্ব অর্থে ইউজ হয়েছে। তো এই বাক্যের স্পেসিফিক কনটেক্সটে আমাদের যে কোনো একটা পার্ট অফ স্পিচ বা যে কোনো একটা ওয়ার্ড ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হিসেবে হচ্ছে ইউজ হতে পারে, সেই জিনিসটা নিয়ে হচ্ছে আমাদের একটু পড়াশোনা করতে হবে। আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটা নিয়ে খুবই 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 ভালো পড়াশোনা করা লাগবে, বিকজ অফ আমাদের অন্তত 4 থেকে 5টা হচ্ছে সেন্টেন্স কারেকশন আমাদের দিবে। এবং সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে যদি আমি ভালো আইডিয়া রাখি, বা যদি আমি অত ভালো আইডিয়া না রাখতে পারি, আমার সমস্যা হবে কোন জায়গায়, রিটেনে আমার কত 200 মার্কের ভিতরে জিকেতে বাদ দেন 30, ম্যাথে বাদ দেন 30, বাকি 140 মার্ক কিন্তু হচ্ছে আমাদের সেন্টেন্সের উপরে। আপনার জন্য আমি আরও 30-35 মার্ক বাদ দিয়ে দিলাম হচ্ছে বাংলা
যে ফোকাসটা আছে সেইটা স্টিল আপনার 110 মার্কের মতো কিন্তু আপনার আসতেছে কোত্থেকে 105 মার্কের মতো আসতেছে একদম সলিড হচ্ছে আমাদের হচ্ছে বাক্য লিখতে হবে। সো সেন্টেন্সের স্ট্রাকচারগুলো যদি আমরা না শিখে যেতে পারি আমরা প্রিলি এবং রিটেন দুই জায়গাতেই ধরা খাবো, আমাদের জন্য হচ্ছে চাকরি পাওয়াটা অনেক টাফ হয়ে যাবে এবং এইটা আমাদের শেখা উচিত। কারণ খালি তো এই পরীক্ষা না, আপনার সামনে 30 বছর 32 বছর পর্যন্ত অনেক পরীক্ষা দেবেন। সো এই জায়গাগুলোতে এখনই সময় আমরা হচ্ছে ডেভেলপ করবো। বাংলাদেশ ব্যাংকের উসিলায় আমাদের এমনভাবে যেন আমরা ডেভেলপ করতে পারি যে সামনের পেট্রো বাংলা হোক, এনএসআই হোক, ইভেন হচ্ছে বিসিএস হোক, সেই জায়গাগুলোতে যেন আমি বেনিফিটেড হতে পারি। যেমন আমার ক্ষেত্রে আমি কিন্তু পড়াশোনা করছি 6 মাস, একদম ডেডিকেটেডলি খালি পড়াশোনা করছি 6 মাস। হ্যাঁ, চাকরি করে রাত্রেবেলা এসে 5-6 ঘন্টা ধরেন যতটুকু এবার পড়াশোনা করছি জাস্ট 6 মাস। 2021 সালের মার্চের থেকে খুব সম্ভবত অগাস্ট বা সেপ্টেম্বরের লাস্ট পর্যন্ত এইটুক সময় আমি পড়ছি। অতটুকুর যে পড়া, অতটুকু পড়া দিয়ে আমি 3-4টা বিসিএস দিছি ভাই। অতটুকু পড়া দিয়ে বাংলাদেশের মোটামুটি যতগুলো ভালো চাকরি পাওয়া সম্ভব ম্যাক্সিমামে হচ্ছে আমি ক্র্যাক করছি। এবং হচ্ছে আপনাদের এই যে এত বছর ধরে পড়াইতেছি আমাদের কিন্তু ওই জাস্ট 6 মাসের হচ্ছে বেসিক। তো আপনাদেরও যেন এই 6 মাসটা হয় এই টাইম পিরিয়ডটা, ঠিক আছে? তো এই সেন্টেন্স স্ট্রাকচারের সাথে আমরা বিভিন্ন ক্লজগুলো না শিখলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বা আমাদের হইতেছে মনের ভাব প্রকাশ করার জন্য তো শুধু সিম্পল সেন্টেন্স ইউজ করলে হয় না, ঘুরায় পেঁচায় লিখতে হয়, তাই না? বা অনেক সময় সাহিত্যিক রস আনতে হয়। তো ক্লজেসগুলো হচ্ছে আমরা ভালো মতো শিখবো। সাবজেক্ট ভাই এগ্রিমেন্ট থেকে আপনার মানে কোনো বাংলাদেশে কোনো ইংরেজি পরীক্ষা নাই বা কোনো চাকরির পরীক্ষা নাই যেখানে হচ্ছে সাবজেক্ট ভাই এগ্রিমেন্ট থেকে একটা যদি কোশ্চেন মানে আসে না। এটা হচ্ছে একদম নবম গ্রেড থেকে শুরু করে 17-20 গ্রেডের কোশ্চেনও আপনি এটা পাবেন। সিমিলারলি রাইট ফর্ম অফ ভার্ব, টেন্সও হচ্ছে সেম কথা। এগুলো হচ্ছে আপনার খুবই হচ্ছে বোরিং টপিক, কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে, মিস নাই। কন্ডিশনালস থেকে রেগুলার কোশ্চেন আসে। আর যেটা বললাম ভার্বের টাইপস থেকে তুলনামূলক কম কোশ্চেন আসে, বাট বিভিন্ন টাইপ যে আছে আমার জেরান ইনফিনিটিভ পার্টিসিপল অথবা পজিটিভ ভার্ব, সাবজাংটিভ, ইনভার্সন অফ ভার্ব, ঠিক আছে, মডালস, এই টাইপের জিনিসগুলো সম্পর্কে আমার বেসিক আইডিয়া নিয়ে যাওয়া লাগবে, হুটহাট কোশ্চেন চলে আসতে পারে। আচ্ছা, তো সেন্টেন্স স্ট্রাকচারের সাথে আরেকটা জিনিস আমাদের পড়ে নিতে হবে, সেন্টেন্সের ট্রান্সফরমেশন। এটা সব ধরনের ট্রান্সফরমেশন হতে পারে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ হতে পারে। আবার হচ্ছে আমার যে 5 টাইপের যে সেন্টেন্স আছে, 5 টাইপের সেন্টেন্সের ভিতরে ইন্টারচেঞ্জ আসতে পারে। এটা এছাড়া হচ্ছে আমাদের আসতে পারে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, যেটা হচ্ছে গঠনমূলক যেটা শ্রেণী বিভাগ যেটা বাক্যের। হ্যাঁ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই জিনিসটা থেকেও আমাদের হচ্ছে ভালো পরিমাণ কোশ্চেন আসে। এছাড়া হচ্ছে আমাদের ভয়েস, ন্যারেশন, ডিগ্রি, এই জিনিসগুলো কাইন্ড অফ সেন্টেন্স ট্রান্সফরমেশনের ভিতরেই পড়ে বলে আমার ধারণা বা আমি যতটুকু বুঝি। তাহলে এই জিনিসগুলো থেকে কিন্তু কোশ্চেন আসতেছে। এমবেডেড কোশ্চেন থেকে প্রায়ই আসে। এমবেডেড কোশ্চেনটা আপনাদের জন্য বর্তমান কনটেক্সটে, বিশেষ করে যদি আপনার আর্টস বা এফবিএস টেন্ডার পায় তাদের জন্য এই এমবেডেড কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট, তাই না? মানে বাক্যের ভিতরে হু, হোয়াট, হাউ এই টাইপের ওয়ার্ডগুলো ঢুকবে, কিন্তু শেষে কি থাকবে না, শেষে হচ্ছে আমাদের প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। কারণ কি, এইখানে হচ্ছে হোয়াট, হাউ এই জিনিসগুলো এমনভাবে ব্যবহার হচ্ছে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন হিসাবে মানে ব্যবহৃত হয় নাই। সো এমবেডেড কোশ্চেন থেকে প্রায়ই দেখবেন যে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসে থাকে। আচ্ছা, এছাড়া হচ্ছে রিডান্ডেন্সি থেকে হচ্ছে আপনার মাঝে মধ্যে কোশ্চেন আসে, যে আপনার সেন্টেন্স কারেকশন, রিডান্ডেন্সির কনসেপ্টটা থাকতে হবে। এখানে খুবই অল্প কিছু হচ্ছে বিগত বছর কোশ্চেন করে নিলে আমার মোটামুটি আইডিয়া একদম ক্লিয়ার হয়ে যাবে যে এইখানে এই ওয়ার্ডটা রিডান্ডেন্ট। যেমন করেন আই এন্টার্ড ইনটু দ্য রুম, সো এন্টারের পরে এক্সট্রা ইনটু দেওয়ার কোনো প্রয়োজন নাই, এন্টার বললেই গো ইনটু বা এই টাইপের কিছু আমাদের মিন করে ফেলে অলরেডি, ঠিক আছে? তাহলে এই যে রিডান্ডেন্সি টাইপের জিনিসগুলো সেগুলো আমাদের আইডিয়া রাখতে হবে, আমাদের ড্যাংলিং মডিফায়ার আইডিয়া রাখতে হবে। প্যারালালিজম থেকে মোটামুটি কনফার্ম একটা বা দুইটা কোশ্চেন আপনি পাবেন, ঠিক আছে? মানে সেন্টেন্স কারেকশন আমার হচ্ছে দুইটা ক্লজ সামনে পিছনে, দুইটার ভিতরে কি একটা প্যারালালিজম থাকা লাগবে, মিল থাকা লাগবে। সো মিল আছে কি নাই ওটা গেস করে খুব ইজিলি হচ্ছে আমরা সেন্টেন্স কারেকশন করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ। পিন পয়েন্ট এরর থেকে হচ্ছে আপনার যদি হচ্ছে এফবিএস কোশ্চেন করে, এফবিএসের খুবই পছন্দের টপিক, পিন পয়েন্ট এরর থেকে হচ্ছে কোশ্চেন আসতে পারে, বা আইবিএস যদি কোশ্চেন করে খুবই ইজিলি হচ্ছে কোশ্চেন আসতে পারে। আর মিসেলিনিয়াস অনেক জায়গায় কোশ্চেন আসতে পারে, এটা হচ্ছে মা বাপ নাই, যে কোনো জায়গায় কোশ্চেন দিতে পারে। বাট আপনাদের মেইনলি গ্রামারে আসে হচ্ছে আমাদের সেন্টেন্স কারেকশন, আমাদের সেন্টেন্সের ট্রান্সফরমেশন, এই দুইটাতে হচ্ছে আমরা বেশি জোর দিব। আর পার্টস অফ স্পিচ থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে, হ্যাঁ, এর বাইরে আমাদের আহামরি কিছু নাই। সো সেন্টেন্স ট্রান্সফরমেশন তো হচ্ছে আমাদের এই 5-6টা টপিক। আর যদি আমি বলি যে হচ্ছে সেন্টেন্স কারেকশন, এটা কিন্তু আসলে আমার পুরা গ্রামার বইটাকেই মিন করতেছে, তাই না? তাহলে হচ্ছে আমাদের এখানে আমরা চেষ্টা করব 150 বা 160-র মতো আমাদের একটা রুলের আছে, ওই রুলগুলো পড়ে গেলে ম্যাক্সিমাম আমাদের কভার হয়ে যায়। পাশাপাশি প্রচুর পরিমাণে প্র্যাকটিস, হ্যাঁ, সেগুলো করে নিলে আমাদের এই গ্রামার পার্টে একটা মোটামুটি 10-12 মার্ক আসবে, একটা ভালো মার্ক ক্যারি করা পসিবল। আচ্ছা, এরপরে হচ্ছে বাংলা গেল, ইংরেজি গেল, ম্যাথটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ম্যাথে ভাই আমাদের কয়টা চ্যাপ্টার করতে হবে ভাই? বিশ্বাস করেন ম্যাথে অ্যাটলিস্ট হচ্ছে আমাদের পড়তে হবে 40টা চ্যাপ্টার। আমি ফাইজলামি করতেছি না, 40টা চ্যাপ্টার আমাদের কমপ্লিট করতে হবে। আপনি বলতে পারেন যে ভাই ওই বোর্ড বইয়ের ওগুলাই তো ঘুরে ফিরে, অ্যান্ড বোর্ড বইয়ে আপনারা বা ওই যে যারা হচ্ছে ম্যাথ ককটেল টাইপের বই পড়ে আসছেন তাদের জন্য আমি একটু দিয়ে রাখি। যেমন হয়তো আপনার আলাদা করে
এই পাইপ অ্যান্ড সিস্টার্ন বা টাইপ ম্যান ওয়ার্কের চ্যাপ্টার হয়তো আপনার প্রয়োজন হয় না, কারণ কি ঐকিক নিয়মের ভিতরে দেখবেন যে ঢুকাই দিছে আর কি, তাই না? কিন্তু আমাদের ঐকিক নিয়ম টাইপের হচ্ছে কনসেপ্ট নিয়ে আমি টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথ এখানে পারবো না। এখানে অল্টারনেট ডেতে হচ্ছে দেখবেন যে ওয়ার্কার আসতেছে, অর্থাৎ এ প্রতিদিন কাজ করতেছে, একদিন বি তাকে অ্যাসিস্ট করে, একদিন সি তাকে অ্যাসিস্ট করে, মাথা নষ্ট লেভেলের কনসেপ্ট। হ্যাঁ, এগুলো আপনি হাতে কলমে না করে গেলে পারবেন না। পাইপ অ্যান্ড সিস্টেম পার্সেন্টেজ দুইটা কল একত্রে বন্ধ করে দিয়েছে, ছাড়ছে, এত ইজি টাইপের জিনিস আসতেছে না। হ্যাঁ, মাঝখানে হইতেছে এত মিনিট আগে বন্ধ করে দিলে হবে, ওই হবে, সেই হবে। হ্যাঁ, আমার দুইটা কল ছেড়ে একটা কল বন্ধ করে দিলাম, হচ্ছে ওই বন্ধ করে দেওয়ার 4 মিনিট পরে ভরে গেল। তো এইটাতে হচ্ছে এক্স ধরে আমার হচ্ছে ম্যাথ করতে হবে, ঐকিক নিয়ম বা ছোটোবেলার বাচ্চা টাইপের ম্যাথ মোটামুটি হচ্ছে আপনি কনসেপ্ট নিয়ে গেলে আপনি 5টা বা 6টা ম্যাথ ম্যাক্সিমাম পারতে পারেন যদি ভালো ম্যাথ পারেন। আর যদি খারাপ ম্যাথ পারেন, এরকম অনেক আছে 2টা বা 3টা ম্যাথ আনসার করে চলে আসে, ঠিক আছে? তারা বসে থাকে ভাই জিকেটা যদি পারি তাহলে হচ্ছে আমার প্রিলি হবে, জিকেটা না পারলে আমার প্রিলি হবে না, এই নিয়ত নিয়ে তারা যায় 2টা ম্যাথ দেখাবে, 3টা ম্যাথ দেখাবে, তাই না? সো এইখানে আমাদের অ্যাকচুয়ালি পড়তে হবে কয়টা চ্যাপ্টার, 40 চ্যাপ্টার্স হচ্ছে পড়তে হবে এবং একটু ডিপে গিয়ে পড়তে হবে। হ্যাঁ, এবং আমাদের হচ্ছে মাধ্যমটা কী হবে, ইংরেজি মাধ্যমের হচ্ছে ম্যাথ পড়তে হবে। সো আমাদের অনেকেরই সমস্যা আছে, আমরা হয়তো ওই ত্রিকোণমিতি বুঝি, ওটা ট্রাইগোনোমেট্রি বুঝবো না, বা আমি হইতেছে হচ্ছে সূক্ষ্মকোণ স্থূলকোণ ইজিলি চিনি, কিন্তু ওই যে কি অ্যাকিউট অ্যাঙ্গেল বললে হঠাৎ করে আমি ধরতে পারবো না, তাই না? তাইলে আমাদের এইখানে একদম ইংরেজি মিডিয়ামে শিফট হয়ে যেতে হবে। আমাদের পড়াশোনার সিস্টেম বা ম্যাথ করার সিস্টেম হবে হইতেছে সমীকরণ ভিত্তিক, এক্স ধরে ম্যাথ করা ভিত্তিক। আমাদের জীবন থেকে বীজগণিত মানে পাটিগণিতটা বাদ দিয়ে দিবেন, আমাদের জীবনে সব কিছু এখন কি বীজগণিত হয়ে যাবে, ঠিক আছে? ম্যাথস নিয়ে হচ্ছে আমি আরও ডিটেইলে হয়তো আপনাদের সাথে বলবো, কথা বলবো, সাজেশন দিব ইনশাল্লাহ। সো মোটামুটি আপনারা আইডিয়া নিয়ে রাখেন, ম্যাথসে হচ্ছে একটা একদম হচ্ছে হলিস্টিক অ্যাপ্রোচে না গিয়ে আমাদের একদম ডিপে গিয়ে হচ্ছে আমাদের পড়াশোনা করতে হবে, এবং এই 40 চ্যাপ্টার্স থেকে প্রিলি এবং রিটেন একসাথে ম্যাথ করে যেতে হবে। প্রিলি এবং রিটেনের ভিতরে আহামরি কোনো পার্থক্য হয় না। রিটেনে ধরেন যে একটু লেন্দি ম্যাথ হয়, বাট কনসেপ্টটা কিন্তু প্রিলির মতোই থাকে। সো আমার প্রিলি এবং রিটেন হচ্ছে একই সাথে আগানোর আমি চেষ্টা করব। এরপরে আমাদের জিকেটা ভাই অনেকেই পেইন খান, বিশেষ করে যারা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, ইভেন কমার্স ব্যাকগ্রাউন্ডের অনেকেই পেইন খান। আর্টসের হইতেছে অনেকেই আছে বি ইউনিট ডি ইউনিট হচ্ছে অলরেডি পরীক্ষা দিয়ে আসার কারণে, বা অনেকেই আছে হচ্ছে টিউশনি করে কোচিং করানোর কারণে একটু লেভারেজ পাইতে পারে, বা কেউ পলিটিক্যাল সায়েন্সের, কেউ ইকোনমিক্সের, তারা হচ্ছে একটু লেভারেজ পাবে, বাট 90% পোলাপান লেভারেজ পাবে না। 90%-এর জন্য জিকেটা টাফ হবে। এবং জিকে মোটামুটি কীরকম আসে, ধরেন যে হচ্ছে আমাদের এই মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে কোশ্চেন আসতে পারে, যেমন মনে করেন যে হাউ মেনি ফিমেল ফ্রিডম ফাইটার্স ওয়ার অ্যাওয়ার্ডেড বীর প্রতীক, বীর প্রতীক পেয়েছে কয়জন, ঠিক আছে? এরকম হচ্ছে কোশ্চেন কিন্তু আমাদের চলে আসে হুটার। তো এরকম আমাদের মুক্তিযুদ্ধ, বা এটা অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধ না, এটা অ্যাকচুয়ালি ইতিহাস, মানে হিস্ট্রি, অ্যানশিয়েন্ট হিস্ট্রি থেকে কোশ্চেন আসে, বারো ভূয়া থেকে কোশ্চেন আসে, আমাদের হচ্ছে মৎস্যন্যায় থেকে হচ্ছে কোশ্চেন আসে, তাই না? বা হচ্ছে মৌরিয়ান যে এম্পায়ার ছিল, মৌর্য সাম্রাজ্য, সেটাতে হচ্ছে আমাদের এক্সামে কোশ্চেন আসতে পারে। সো এটা অ্যাকচুয়ালি ইতিহাস থেকে কোশ্চেন আসে, সাম্প্রতিক থেকে হিউজ পরিমাণ কোশ্চেন আসে, খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা, ঠিক আছে? এবং সাম্প্রতিক কিন্তু সব পড়লে হবে না, সাম্প্রতিক বেছে বেছে পড়তে হবে। সব পড়তে গেলে যে কারেন্ট অ্যাফেয়ার্সের সব পড়ে কারা, যারা হইতেছে 13 গ্রেড বা তার বিরো যে এক্সামগুলো দেয়, ওইখানে হচ্ছে হুটহাট হচ্ছে কোশ্চেন আসে। সো এইখানে সাম্প্রতিকগুলো এরকম না, এখানে সার্টেন কিছু জিনিস মাথায় রেখে সাম্প্রতিক আপনার পড়তে হবে। 5 থেকে 6 মার্ক হচ্ছে আপনি সাম্প্রতিকে পেয়ে যেতে পারেন, 20-এর ভিতর 5-6 মার্ক কিন্তু হিউজ, তাই না? বৈশ্বিক অর্থনীতি সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে, যে দুনিয়ার ইকোনমি কীভাবে চলে, স্টক মার্কেট কীভাবে চলে, হ্যাঁ, ট্রানজ্যাকশন কীভাবে চলে, বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান কীভাবে চলে, কে কোন জায়গায় চেয়ারম্যান থাকে, কোন জায়গায় মহাসচিব থাকে, সেক্রেটারি জেনারেল থাকে, ঠিক আছে? কোনটা কোন সালে হয়েছে, কোনটার উদ্দেশ্য কী, ফাংশন কী, কোনটাতে বাংলাদেশের সাথে কোন সহযোগিতায় অংশ নেয়, কোনটা কি আপনার রিপোর্ট প্রকাশ করে, এই রিলেটেড অনেক কিছু আপনার কোশ্চেন আসতে পারে বৈশ্বিক অর্থনীতি থেকে, খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। এবং এখান থেকে একটা ভালো পরিমাণ কোশ্চেন আপনি প্রিলিতেও পাবেন, রিটেনেও তো 30 মার্ক জিকে আছে, ওইখানেও হচ্ছে 3-4টা কোশ্চেন আপনি পেয়ে যেতে পারেন। বাংলাদেশের অর্থনীতি আপনার জন্য ইম্পর্টেন্ট। বাংলাদেশের অর্থনীতি বলতে এখানে সব কিছুই, খালি অর্থনীতি, শিল্প আমাদের এখানে ঢুকবে। বাংলাদেশের অর্থনীতির ভিতরে মূলত হচ্ছে আমাদের ব্যাংকিংটা সবার আগে পড়তে হবে। ব্যাংকিং ছাড়া যে আমাদের ওভারঅল ইকোনমিক যে চ্যালেঞ্জগুলো, ইকোনমিক যে 8 ইয়ার 5 ইয়ার প্ল্যানগুলো, অর্থ মন্ত্রণালয় সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। অর্থ মন্ত্রণালয় হচ্ছে বিভাগ কয়টা, কোনটার ফাংশন কী, কমার্শিয়াল ব্যাংক, হ্যাঁ। এরপরে ধরেন যে হচ্ছে আমাদের শিল্প বাণিজ্য থেকে আমাদের পড়তে হবে, যেমন মনে করেন যে অর্থকরী ফসল কোনটা, ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের ফার্স্ট প্রাইভেট কমার্শিয়াল, মেইনলি হচ্ছে আমাদের হচ্ছে ব্যাংকিং রিলেটেড কোশ্চেন অনেক বেশি আসে, বা হচ্ছে অনেক সময় কী আসে, টার্মিনোলজি চলে আসে, ঠিক আছে? আচ্ছা, এরপরে ধরেন যে হচ্ছে আমাদের জাতীয় বিষয়গুলো বলতে আমাদের অ্যাজ আ বাংলাদেশি আমাদের যে জিনিসগুলো হচ্ছে আমাদের জানা উচিত, আমাদের ন্যাশনাল পোয়েট, ন্যাশনাল হচ্ছে ধরেন যে হচ্ছে আমাদের কী বলবো এটা, জাতীয় সঙ্গীত, ন্যাশনাল অ্যানথেম, বা জাতীয় পতাকা,
এরকম জাতীয় অনেক কিছু মানে অ্যাজ আ বাংলাদেশি আপনাদের যা যা জানা প্রয়োজন এখান থেকে একটা ভালো পরিমাণ কোশ্চেন আপনারা পাইতে পারেন, ঠিক আছে? এর বাইরে ধরেন যে হচ্ছে খেলাধুলা থেকে প্রায়ই কোশ্চেন আসে, এবং খেলাধুলা ক্রিকেট ফুটবলের বাইরে টেনিস, কখনো কখনো রাগবি থেকে কোশ্চেন চলে আসে প্রিলিতে, ঠিক আছে? মানে আপনার সব টাইপের খেলা সম্পর্কে আইডিয়া রাখতে হবে। মানে মেইনলি আমার পড়তে হবে ফুটবল, ক্রিকেট, টেনিস, ঠিক আছে? এই তিনটা হচ্ছে একটু হয়তো আমরা মানে কী হয়েছে না হয়েছে জানবো, অলিম্পিক্স, ঠিক আছে, বা হচ্ছে বৈশ্বিক কোনো বড় ইভেন্ট, হ্যাঁ, এই জিনিস সম্পর্কে আইডিয়া একটু ভালো রাখবো। এর বাইরে টুকটাক অনেক টাইপের খেলা আছে, ওই খেলাগুলো যেমন ওয়াটার পোলো থেকে কোশ্চেন আসছিল একবার। সো ওই খেলাগুলোর হচ্ছে ওই খেলাটার যে পয়েন্ট বা হচ্ছে রেফারি বা একদম উপরে উপর দিয়ে একটু বেসিক আইডিয়া আমাদের মানে নিয়ে যেতে হবে এক্সাম হলে, ঠিক আছে? আর এছাড়া আইসিডি থেকে কোশ্চেন আসে আমার পরিবেশ, অ্যাক্রোনিম, পদক পুরস্কার, অন্যান্য অনেক ইস্যু আছে, ঠিক আছে? মেইনলি যেটা বললাম ওই বিসিএস এর সিলেবাসের মতো না, এটাকে আপনারা অনেকটা কম্পেয়ার করতে পারেন বি ইউনিট বা ডি ইউনিটের যে পরীক্ষাগুলো হয় না, ভার্সিটি অ্যাডমিশনের যে জিকে, এই ভার্সিটির অ্যাডমিশনের জিকে এর সাথে আপনি অনেকটা রিলেট করতে পারবেন। বাট কিছু হচ্ছে জিনিসপত্র আমার একটু বিসিএস এর ধাঁচ আসবে, যেমন ইতিহাসটা, কিছু কিছু জিনিস হচ্ছে আপনার ইউনিক থাকবে, যেমন হচ্ছে ব্যাংকিং অর্থনীতি রিলেটেড এত ডিটেলে তো আপনার পড়ার সুযোগ হয় নাই, তাই না? বা শিল্প বাণিজ্য নিয়ে এত ডিটেল হচ্ছে আপনি পড়েন না, এখন হচ্ছে পড়তে হবে। কারণ কি? কারণ আমার এই জিনিসগুলো আমার পরবর্তীতে ফোকাসেও কাজে লাগবে। আমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, ওই ফোকাসে হচ্ছে আমি মুখস্থ করে গরু রচনা লেখার কোনো সুযোগ নাই, ঠিক আছে? আমার বানিয়ে লিখতে হবে। আমার 100% হচ্ছে আমার হয়তো টপিক কমন পড়বে, কিন্তু এমনভাবে হচ্ছে আপনার কাছে ফোকাসটা লিখতে বলবে ওইটা আপনি এক্স্যাক্টলি ওই জিনিসটা পড়ে যান নাই, ঠিক আছে? তো যেই কারণে হচ্ছে আমাদের হচ্ছে বেসিকটা যদি আমরা ডেভেলপ না করতে পারি জিকেতে, সেটা হচ্ছে আমার এইটার রিপারকাশন আমার ভোগ করতে হবে ফোকাসেও, ঠিক আছে? কোনো কোনো ক্ষেত্রে হইতেছে প্যাসেজ বা ট্রান্সলেশনেও, ঠিক আছে? আচ্ছা, আইসিটিতে হচ্ছে আমার 10 মার্কস। আইসিটিতে মেইনলি আমাদের 10টি প্রশ্নের ভিতরে বেশিরভাগই আসে হচ্ছে আপনার ফিনটেক, পেমেন্ট সিস্টেম, নেটওয়ার্কিং, ভাইরাস, ম্যালওয়্যার, এই টাইপের জিনিসপত্র, অথবা ধরেন যে মাইক্রোসফট অফিস, ইনপুট আউটপুট ডিভাইস, হার্ডওয়্যার, এরকম হচ্ছে অল্প কিছু টপিক থেকে আমার ম্যাক্সিমাম হয়তো 6টা বা 7টা আপনি কমন পেয়ে যাবেন। এবং আপনার যদি হাতে কলমে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকে, আপনি মোটামুটি কিছু না পড়ে গেলেও আপনি 2-3 মার্ক, 3 থেকে 4 মার্ক আপনি পাবেন। হ্যাঁ, 3 মার্ক আপনি পাবেন, এটা আমার গ্যারেন্টি যে আমি ভাই কম্পিউটার চালাতে জানি। 3 মার্ক এমনি পাবেন, কিচ্ছু করার দরকার নেই আপনার, তাই না? আর এইটা যদি আপনার হাতে কলমে যদি আপনি ভালো চালান, তো আপনার এই জিনিসটা হচ্ছে 10 মার্কের একটা ভালো হেল্প করে। 3 মার্ক তো আপনি এমনিই পাইতেন, আর অল্প একটু পড়ায় দেখবেন যে হচ্ছে 8, 9, 10 মার্ক হচ্ছে আপনি পাবেন। আমি 9 পাইছিলাম, বা আমি যতগুলো পরীক্ষা দিছি 8, 9 আমার অ্যাভারেজে থাকতো ব্যাংকের আইসিটিতে, কারণ আমি মোটামুটি কম্পিউটারের সাথে হচ্ছে ফ্যামিলিয়ার ছোটোবেলা থেকে। আর এখানে যদি আমার সিলেবাস বলেন যে ভাই সিলেবাস থেকে, সিলেবাস হিউজ, আমার কম্পিউটার ইতিহাস থেকে শুরু করে বহুত কিছু আছে। বাট যেটা বললাম আমাদের হচ্ছে সবগুলা আমার ইম্পর্টেন্ট না, কিছু কিছু হচ্ছে অল্প অল্প পড়বো, কিছু কিছু ডিপে যাবো কোনগুলা, যেমন ধরেন যে হচ্ছে আমার মাইক্রোসফট অফিসটা আমার ডিপে যেতে হবে, অপারেটিং সিস্টেম ডিপে যেতে হবে, প্রোগ্রামিং নিয়ে একটু ডিপে যেতে হবে, ডেটাবেস হচ্ছে মাথা নষ্ট লেভেলের ইম্পর্টেন্ট। ব্যাঙ্কিং সেক্টরে পরীক্ষা দিচ্ছিলাম, আমার ডেটাবেস সম্পর্কে খুবই ডিটেইলে আমার পড়াশোনা করতে হবে। ডেটা কমিউনিকেশন সিস্টেম মোটামুটি, কম্পিউটার নেটওয়ার্কিংটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, ইন্টারনেটটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেটওয়ার্কিংটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? সাইবার যে অপরাধগুলো হয়, ফিনটেকের যেই অপরাধগুলো হয়, এই জিনিসগুলো হচ্ছে আসতে পারে। সোশ্যাল নেটওয়ার্কিং থেকে কোশ্চেন আসতে পারে। কম্পিউটার হার্ডওয়্যার থেকে মাস্ট কোশ্চেন আসবে, মেমোরি, হার্ডওয়্যার, এই টাইপের জিনিসগুলো, ঠিক আছে? তো মোটামুটি এইগুলো থেকে একটু বেশি ডিপে থেকে পড়তে হবে। ম্যাক্সিমামগুলো আমার জাস্ট উপরে উপরে কম্পিউটার ইতিহাসের ভিতরে ওই 6-7 টাইপের যে কম্পিউটার ছিল আমাদের, কোনোটা ধরেন যে হচ্ছে কোনোটা হচ্ছে প্রথম মেকানিক্যাল কম্পিউটার, প্রথম বৈদ্যুতিক কম্পিউটার, প্রথম সুপার কম্পিউটার, এই টাইপের হচ্ছে বেসিক জিনিসগুলো কম্পিউটার যে প্রজন্মর ভিতরে, মানে বেসিক্যালি হচ্ছে বর্তমান যে প্রজন্মটা চলতেছে সেইটা, বা সোজা বাংলায় বললে এআই রিলেটেড যে জিনিসগুলো আছে পঞ্চম প্রজন্ম, এগুলো নিয়ে হচ্ছে আমাদের ডিটেলে পড়াশোনা করতে হবে। আর তেমন কিছু না পড়লেও চলবে, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের আইসিটিতে আমাদের 10 মার্ক, ভালো মার্ক ক্যারি করা যায় যদি আপনার মোটামুটি প্রিপারেশন নেন। সো এই হচ্ছে আমাদের 100 মার্কের প্রিলি প্রিপারেশন। আর যদি লিখিত প্রিপারেশন বলেন, লিখিততে আমার 200 মার্ক আসবে। 200 মার্কের ভিতরে একটা প্যাসেজ পাবেন হচ্ছে 30 মার্কসের, ম্যাথস পাবেন হচ্ছে 5টা, প্রত্যেকটাতে হচ্ছে 6 মার্কস করে থাকবে। এবং এগুলা হচ্ছে রিসেন্টলি হচ্ছে আপনার দেখবেন যে ব্যাংকের সিলেবাসে বলে দিছে যে বাংলা মাধ্যমে ম্যাথ আসবে, অর্থাৎ ভাষাটা হতেছে আপনার বাংলা থাকবে। সেটা অনেকটা হচ্ছে 9-10-এর কনসেপ্টে 2-1টা ম্যাথ আপনি কমন পেতে পারেন। বাট অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি যে আপনার ওয়েবসাইট ভিত্তিক ম্যাথগুলোকে অনুবাদ করে বাংলায় করে দিচ্ছে, আপনার জন্য এতটুকু করে দিছে। আর বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে ইতিহাসে কখনও রিটেন ম্যাথ বাংলায় আসে নাই আজ পর্যন্ত। 1990 সাল থেকে খুব সম্ভবত হচ্ছে পরীক্ষা নিয়ে সার্কুলার দিয়ে হচ্ছে পরীক্ষা নিয়ে নিয়োগ দিচ্ছে। আপনার সর্বশেষ নিয়োগ হয়েছে আপনার 2023-এ হচ্ছে পরীক্ষা হয়েছে। সো এই সময়ের ভিতরে আমার জানা মতে কোনো দিনই ম্যাথ বাংলায় আসে নাই। আশা করি এইবারও ম্যাথ বাংলায় আপনি পাবেন না। অ্যাটলিস্ট বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে তারা মেনটেন করবে হয়তো। সো এইখানে হচ্ছে আমাদের ওই প্রিলির সাথে যদি আমি না পড়তে পারি, ম্যাথে হচ্ছে আমি একটু কষ্ট হয়ে যাবে আমার। আর আরেকটা জিনিস বলি, এই ম্যাথগুলো একটু লেন্দি হবে, কিন্তু প্রিলির ম্যাথের তুলনায় আহামরি কঠিন হবে না।
হ্যাঁ, এবং হচ্ছে এইখানে 3টা ম্যাথ দেখবেন যে হচ্ছে পারার মতো ম্যাথ দিবে। 4 নাম্বার ম্যাথটা আপনি যদি একটু প্র্যাকটিস ভালো করে যান, পড়াশোনায় ভালো থাকেন, তাইলে হচ্ছে পারবেন। আর 5 নাম্বার ম্যাথটা যদি কপালে থাকে পারবেন, পরীক্ষা হলে ক্যাচ করলে পারবেন। ম্যাক্সিমাম টাইমে 5 নাম্বার ম্যাথটা 80-85% মানুষ টাচই করতে পারে না বা বুঝেই না কী বলছে। ঠিক আছে? সো 4টা ম্যাথ পারলে আমি মনে করি যে আপনি খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিচ্ছেন। ঠিক আছে? 3টা ম্যাথে আমি বলবো যে আপনার চাকরি বাকরি হওয়ার সম্ভাবনা আছে। 3টার নিচে যদি ম্যাথ হয়ে যায়, 2টা ম্যাথ নিয়ে চাকরি পাওয়াটা অনেক টাফ। একটা ম্যাথে চাকরি পাওয়াটা অনেক টাফ। পায় নাই তা না, এক্সট্রাঅর্ডিনারি লেভেলের হইতেছে ফোকাস লিখছে। এক্সট্রাঅর্ডিনারি 27-28 করে দুইটা ফোকাস যদি আপনি 27-27 পান, সেক্ষেত্রে হচ্ছে ম্যাথ 1-2টা কম পারলে সমস্যা হয় না, তাই না? এবং আমি এরকম খাতাও দেখছি 27 করে হচ্ছে ফোকাসে পাইতেছে। হ্যাঁ, ম্যাথ পারছে হচ্ছে 1টা বা 2টা, কোনো সমস্যা হয় নাই তাদের। একদম হচ্ছে টপ হইতেছে 70-80 জনের ভিতরে ঢুকে গেছে। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমাদের 30-এর ভিতরে কয়টা ম্যাথ পারতে হবে? ন্যূনতম 3টা ম্যাথ পারতে হবে। এই নিয়ত নিয়ে আমরা হচ্ছে পড়াশোনা করব, যতই ম্যাথের বেসিক আমার খারাপ থাকুক। আর যারা হইতেছে বুয়েট বা কুয়েট চুয়েট, যারা হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং ফেটিসে ভুগি যে আমরা এমনি ম্যাথ পারি, তারা ভাই ম্যাথ পারবেন না। হ্যাঁ, হুট করে আপনার ওই টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথ, ওই ম্যাথের সাথে ইঞ্জিনিয়ারিং কনসেপ্টের কোনো মিল নাই। হ্যাঁ, সো এই জিনিসগুলো আপনাদের কমন পড়তে হবে। অ্যাটলিস্ট টাইপ যদি কমন না পড়ে, আপনি ভাই এই ম্যাথ 5টার ভিতর 5টা ম্যাথ পারবেন না। সো যারা ইনস্টিটিউশনাল প্রাইডে ভুগেন, ইনস্টিটিউশনাল প্রাইড হচ্ছে এক সাইডে ফেলে দেন। জিকের যে 30 মার্ক, সেটা হচ্ছে প্রিলির সাথে অনেকটাই কভার হয়ে যাবে। অল্প কিছু টপিক হচ্ছে আমার একটু পড়ে যেতে হবে। এবং এইখানে যেটা মেইন চ্যালেঞ্জ, সেটা হচ্ছে আমার হাতে লিখতে হয়। আগে হচ্ছে 4টা অপশন থেকে ইজিলি আমি দাগাই দিতে পারতাম। আমার হচ্ছে চোখের দেখাতে আমার মাথায় চলে আসতো যে আচ্ছা, এটার উত্তর তো এইটা। হ্যাঁ, মানে আমার আগের জিকেটা ছিল একটু সুপারফিশিয়াল পড়া, বাট এইখানে হচ্ছে আমার সিলেবাসটা কমে আসবে, কিন্তু এটা একটু ডিপে জানতে হবে। এবং বানান টানান সহ, বা আছে না যে আমার হুট করে মাথায় দেখলে পারতাম, পেটে আছে মুখে আসতেছে না, এরকম করলে কিন্তু আপনার 2 মার্ক নাই হয়ে যাবে, পারা জিনিস নাই হয়ে যাবে। সো জিকে পড়ার সিস্টেমটা রিটেনের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে, একটু ডিপে যেতে হবে। ট্রান্সলেশনে 10 মার্কস মাত্র আসবে। ট্রান্সলেশনে খুব বেশি হচ্ছে ঝামেলা করার দরকার নেই। ট্রান্সলেশন মোটামুটি আপনারা যেটা করবেন, আপনার হচ্ছে মানে ওই ভাবানুবাদ এবং প্যাসেজ ট্রান্সলেশনের যেটা হচ্ছে ওলাকা বেসিক, যে আপনার হচ্ছে ঠুসঠাস হচ্ছে লিখে দেওয়া, এত চিন্তা আপনার কিছু নয়। আপনি 2-3টা সেন্টেন্স টানা পরে মেইন ভাব যেটা বুঝছেন আর ঠুসঠাস লিখে দেবেন। এইটা হচ্ছে 10 নাম্বার হচ্ছে ট্রান্সলেশনের হচ্ছে রহস্য। এবং এইভাবে লিখলে আপনি 6-7 মার্ক পর্যন্ত, 7 মার্ক পর্যন্ত পাইতে পারেন। ঠিক আছে? আর যদি কমও পান, তাহলে মোটামুটি 4 মার্ক আপনি পাবেন বা 5 মার্ক পাবেন। কিন্তু এই 10 মার্কের জন্য আপনার সময় বরাদ্দ কত? 6 মিনিটস, তাই না? আমাদের হইতেছে কি 120 মিনিটে 200 মার্কের আনসার করতে হবে, তাই না? 2 ঘন্টার পরীক্ষা হবে আমাদের। সো এইখানে আমার 10 মার্কসের জন্য সর্বোচ্চ সময় স্পেন্ড করতে পারবো কত? 6 মিনিট। সো 6 মিনিটে আমার পুরোটা রিডিং পড়াটাই কষ্ট হয়ে যায়, তাই না? তার উপর লিখতে হবে। এই কারণে হচ্ছে আমাদের করণীয় যেটা, 2-3টা সেন্টেন্স বা একটা সেন্টেন্স পুরোটা পড়ে যা বুঝছি তাই হচ্ছে বাংলায় লিখে দেওয়ার জন্য। খুব বেশি অক্ষর ধরে ধরে হচ্ছে করার প্রয়োজন নাই। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে ফোকাস রাইটিংয়ের ক্ষেত্রে বাংলা ইংরেজিতে হচ্ছে 35-35 আর আর্গুমেন্ট হচ্ছে 30। এইটা হচ্ছে ভাই বিশাল বিশাল বড় একটা ভূমিকা প্লে করে। আপনি মানে একদম একদম হচ্ছে কমন সেন্সে চিন্তা করেন যে আপনি যদি আর্গুমেন্টে এখানে হচ্ছে ধরেন যে 23 পান, ঠিক আছে? আপনি যদি এখানে ফোকাসে এখানে যদি হচ্ছে ধরেন যে হচ্ছে এখানে হচ্ছে 24-এর মতো পান, হ্যাঁ, বা এখানে আছে একটা হয়তো বেশি দূরে ফেলছে, আমি ধরলাম যে 22, এটা এটা ধরেন যে হচ্ছে না আপনি ভালো প্রিপারেশনে এতটুকু অ্যাচিভ করতে পারবেন। ঠিক আছে? আর যদি আমার মানে ভালো প্রিপারেশন থাকে, হাতের লেখাও ভালো, এবং হচ্ছে আমি খুব ভালো ইংরেজি মানে আমি একই সাথে হচ্ছে ডাটা চার্ট কোটেশনও ভালো মতো দিছি, আমার ইংরেজি লেখার হাতও ভালো, সেক্ষেত্রে আপনার এটা 27-28 পর্যন্ত এই মার্কটা নিয়ে যেতে পারবেন আপনি ফোকাসের ক্ষেত্রে। আমি ধরলাম যে আপনি মোটামুটি প্রিপারেশনে আপনি 24-22 পাবেন। অনেকেরই আছে লেখার ভিতরে এখানে 2টা জিনিস, একটা হচ্ছে ভাষাগত দক্ষতা আর একটা হচ্ছে কি কন্টেন্ট। এই 2টা জিনিসই আপনার মেনটেন করা লাগবে। কারো দেখবেন যে হচ্ছে ভাষাগত দক্ষতা এবং কন্টেন্ট দুইটাই হচ্ছে মোটামুটি মাঝারি টু ভালো মানের, তারা হইতেছে এই মার্কটা ক্যারি করতে পারবেন। আর যাদের হইতেছে হচ্ছে এই কন্টেন্ট নাই, ইংলিশ লেখার স্কিল ভালো, তারা ধরেন যে এইখানে হয়তো 18-20-এর মতো মার্ক পাইতে পারেন। ঠিক আছে? 18-20-এর মতো মার্ক পাইতে পারেন। এই আর্গুমেন্টেও আপনি ধরেন যে এখানে হয়তো 18-এর মতো মার্ক পাইতে পারেন। কাদের জন্য বললাম কি, কন্টেন্ট অত ভালো না, বাট আমি এইটা সম্পর্কে মানে আমার ইংরেজি প্রফিসিয়েন্সি ভালো, তাইলে এই মার্কটা ক্যারি করতে পারেন। আর এমন যদি হয় যে ভাই আমি ইংরেজি লিখতে পারি না ভাই, অনেক জানি, আমি জিকে টিকে অনেক জানি, ডাটা চার্ট কোটেশন আমার ঠাড়া মুখস্থ, তাইলে মার্ক ভাই অনেক কমে আসবে। হ্যাঁ, ইংরেজি লেখার স্কিল যদি না থাকে, ভুল টুল ধৈরা টইরা আপনার দেখবেন যে হয়তো 15 মার্কের ভিতর হচ্ছে নামাই দিচ্ছে। সো 15, এইখানে ধরেন যে হচ্ছে বাংলাতে ধরেন যে বাংলাতে 15 না, বাংলাতে ধরলাম আমি হয়তো 17 বা 18 ধরেন যে হচ্ছে আপনি পাইলেন। হ্যাঁ, বা আপনি 20ও পাইতে পারেন, যেহেতু হচ্ছে আপনার বাংলা তো আহামরি না। হ্যাঁ, বাংলাতে ধরলাম আপনি 20-এ বেশি হয়েছেন, কিন্তু ইংরেজিতে অনেক এটা কমে যাবে। ইংরেজিতে দেখবেন যে হচ্ছে আপনি এখানে 15 পাচ্ছেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদেরকে আর্গুমেন্টে দেখবেন যে আপনার এটা অনেক কমে যাবে, আর্গুমেন্ট হয়তো 12-13-তে নেমে আসবে। সো আমাকে বলেন আপনি এই মার্কটা কভার করুন কী দিয়ে? আপনি যদি কন্টেন্ট ভালো না, লেখার হাত ভালো, আপনি এখানে 4-4-4 কত মার্ক কম পাইলেন? 12 মার্ক কম পাইলেন।
আর আপনার যদি হইতেছে এই মানে আপনার লেখার হাত ভালো না কিন্তু কন্টেন্ট ভালো, আপনি হচ্ছে কত মার্ক পিছিয়ে গেলেন, 4, এখানে 9, 13, আর হইতেছে এইখানে 10, 23 মার্ক পিছিয়ে গেলেন। তা আপনি জীবনেও এই মার্ক কভার দিতে পারবেন না। ম্যাথ পারেন, জিকে পারেন, প্যাসেজ ট্যাসেজ দিয়ে উড়ায় ফেলেন, কোনো লাভ নাই, আপনি কোনোভাবেই এদের ধরতে পারবেন না। সো আমাদের সবাইয়ের একটা মিডল পয়েন্টে হচ্ছে হিট করতে হবে, একটা সুটেবল স্পটে হিট করতে হবে, এবং এইটা আমাদের মার্ক ধরে আগাইতে হবে। এই মার্কটা অ্যাচিভেবল মার্ক। এই মার্ক যদি আপনি পান তাহলে মোটামুটি 135, 140 লেভেলে হচ্ছে আপনার রিটেনে মার্ক চলে আসবে। এবং আপনি যদি জিকের ভিতর হইতেছে, অনেকেই আমাদের জিকে আলটিমেটলি হইতে পারে আর কি, মানে আমি আলটিমেটলি মাথায় ঢুকে না বা আমি মনে রাখতে পারি না। সো জিকেতে দেখবেন যে অনেকেই হইতেছে হচ্ছে 14-15 নিয়ে হ্যাপি থাকতে হবে, ঠিক আছে। ম্যাথসের ক্ষেত্রে হয়তো 18 নিয়ে হ্যাপি থাকতে হবে, বাট কোনো প্রবলেম হবে না যদি আপনি এই জায়গাটা দিয়ে হচ্ছে আপনি কভার করেন, ঠিক আছে। প্যাসেজেও কিন্তু হচ্ছে আমাদের ভালো মার্ক হচ্ছে ডিফার করে। অনেকে হচ্ছে 7, 8, 10 পায় প্যাসেজ, আবার অনেকে ধরেন যে হচ্ছে 23, 24 পায়। হ্যাঁ, এবং হচ্ছে আমাদের স্টুডেন্টরা আশা করি আমরা 20-22-এর ভিতরে পাবে, এর চেয়ে কম পাওয়ার কথা না। প্যাসেজটা আমরা ভালো মতো শিখাই আর কি। সো এই জিনিসগুলো যদি আপনি হিসাব করেন, সবগুলো যোগ দেবেন, দেখবেন যে 135 থেকে 40 রেঞ্জে মার্ক আসতেছে, এবং এইটাই হচ্ছে আমাদের টার্গেট রাখতে হবে। হ্যাঁ, আমি যদি লিখিততে এই পরিমাণ প্রিপারেশনটা না নিতে পারি, তাইলে আসলে আমাদের খুব বেশি আমরা আসলে আগাইতে পারবো না। আর আমাদের যদি মানে একটা দুইটা খারাপও হয়, ধরেন যে আমি একটা আর্গুমেন্ট খারাপ লিখলাম, আমার অন্য দিক দিয়ে ব্যাকআপ দিতে হবে, অর্থাৎ একটা ম্যাথ বেশি পারতে হবে। আমার হয়তো ফোকাস একটা খারাপ লিখলাম, আমার 5-6 মার্ক কমে যাবে, ব্যাকআপ দেবে কোন দিকে থেকে, আমার যে ম্যাথ হয়তো একটা ভালো হইতে পারে, আমার হয়তো জিকে 2-4টা বেশি পারতে হবে। হ্যাঁ, তো কোনো না কোনো দিক দিয়ে হচ্ছে ব্যাকআপ দিয়ে আমাদের 130, 35, 40 এই রেঞ্জে হচ্ছে মার্কটা ক্যারি করার জন্য এখন থেকেই ধরেন যে হচ্ছে আমাদের উঠে পড়ে লাগতে হবে। এবং আমাদের টার্গেট ওইটা প্রিলি এবং রিটেন হচ্ছে একসাথে প্রিপারেশন নেওয়া, ঠিক আছে। সো কাটমার্ক 120 যদি প্লাস পান, হোপফুলি আপনি ভাইভাতে ডাক পাইতে পারেন, বা 125-এর কাছাকাছি, 120-125-এর ভিতরে আমার যে কাটমার্কটা তো ভ্যারি করে ভাইভাতে ডাক পাওয়ার জন্য। বাট ভাইভাতে ডাক পেয়ে লাভ নাই, কারণ কি ভাইভাতে আপনি ডাক পাইলেন কিন্তু হচ্ছে আপনার সিরিয়াল কত, 600 জন ডাকলো ভাইভাতে, আপনার সিরিয়াল হচ্ছে 600তম, 550তম। সো আপনি ভাইভাতে 25-25 পাইলেও আপনি টপ 200-এর ভিতরে ঢুকতে পারবেন না, তাই না? তাইলে হচ্ছে আমার ওই লাস্টের দিকে যারা, তাদের হয়ে লাভ নাই। সো আমাদের ঢুকতে হবে কোন জায়গায়, 130-35 লেভেলে যদি আমি মার্ক রাখতে পারি, আমি তাহলে টপ 150-200-র ভিতরে হচ্ছে আমি থাকবো। আমি চেষ্টা করবো টপ 150-র ভিতরে থাকতে, যাতে হচ্ছে 2-4 মার্ক যদি হচ্ছে ভাইভাতে আমার কমও পাই, আমি 200-র বাইরে না যাই। হ্যাঁ, আর আপনি যদি কপাল ভালো থাকতে 220, 25, 50 থেকেও আপনি ভিতরে ঢুকে যেতে পারেন, একটা ভালো ভাইভাতে ভালো মার্ক ক্যারি করছেন। আর কিছু মানুষ আছে যারা হচ্ছে ভাইভা খারাপ দেওয়ার কারণে 2-3 মার্ক পিছিয়ে গেছে, তাই না? সো আমাদের টার্গেট রাখতে হবে যে আমি টপ 200 বা টপ 150-র ভিতরে হচ্ছে আমি লিখিত পরীক্ষাটা দিব, এবং ওইটার জন্য আমার ভালো একটা মার্ক ক্যারি করতে হবে। আচ্ছা, এরপরে এইখানে হচ্ছে আমার হচ্ছে মোটামুটি আমার মার্ক হচ্ছে এরকম আমি এক্সপেক্ট করছিলাম, এবং আমি পরবর্তীতে হয়তো জানিও যে আমি এইরকম মার্কই পাইছি, 135-এর মধ্যে হয়তো 135 বা 136 লেভেলের মার্কই হয়তো আমি পাইছি। সো আমার হচ্ছে কিন্তু এইরকম একটা ইয়া ছিল, এবং আপনি দেখতে পাইতেছেন আমি প্যাসেজে 20-22-এর মতো হচ্ছে মার্ক পাইছিলাম। ম্যাথমেটিক্যাল হচ্ছে আমার 4টা হয়েছিল, ধরলাম যে আমার সাইড নোট বা টুকটাক কারণে 1-2 মার্ক কাটছে, আমি ধরে নিলাম 22-ই পাইছি। ট্রান্সলেশন, জেনারেল নলেজ, ফোকাস, বাংলা, ইংলিশ মোটামুটি 20-22 লেভেলে হচ্ছে নাম্বার হয়েছে। আর্গুমেন্ট খুবই ভালো লিখছিলাম, আমি 4 পেজ লিখছিলাম। আপনাদের কিন্তু এখন জায়গাটা ফিক্সড করে দেয়, যার ফলে আপনি আহামরি লিখতে পারবেন না। আপনার হচ্ছে আর্গুমেন্টের জন্য 2 পেজের জায়গা দেবে বা 2.5 পেজ জায়গা দেবে, ফোকাসের জন্য আপনাদেরকে হয়তো 3 পেজ, বাংলার জন্য 4 পেজ জায়গা দেবে। সো স্পেসিফিক জায়গায় মানে স্পেসিফিক যদি আমার নির্দিষ্ট করে দেয় জায়গাটা, সেক্ষেত্রে কিন্তু আমাদের আরও টু দ্য পয়েন্ট আরও তথ্যবহুল লেখা লিখতে হবে, ঠিক আছে। জার্গন লেখার কোনো সুযোগ নাই। তো ওই জায়গা থেকে আমার দেখেন এই লেভেলে যদি আপনার মার্ক পান, আমি ধরেন ট্রান্সলেশন আমি পড়িই নাই, একবার রিডিং দিছি, যা বুঝছি হচ্ছে ঠাস করে লেগে দিয়ে আসছে, এখানে 4-5 মার্কের বেশি আমি পাবো না। বাট ডাজন্ট ম্যাটার, আমার এখানে 2 মার্কের ট্রেড অফের কারণে আমি যে 5 মিনিট বাঁচাইছি, সেটাতে ফোকাস আমি 1 পেজ বেশি লিখতে পারবো, বা আর একটু তথ্য বেশি দিতে পারবো। তাইলে এইখানে ফোকাসে 1 পেজ বেশি লেখা মানে 7-8 মার্কের হচ্ছে ডিফারেন্স করে ফেলা, তাই না? তাহলে আমাদের টাইমের ডিস্ট্রিবিউশনটা খুবই জরুরি, এটা বোথ প্রিলি এবং রিটেন দুই ক্ষেত্রেই। টাইম ডিস্ট্রিবিউশনটা যদি আমরা করতে পারি, ম্যানেজমেন্ট যদি আমরা করতে পারি, প্রিলি এবং রিটেন আমরা পাস করতে পারবো। আমি অনেক জানি, অনেক পড়াশোনা করছি, এক্সাম হলে গিয়ে হতেছে ব্ল্যাক আউট হয়ে গেছে, টাইম ম্যানেজ করতে পারতেছি না, এই কোনো লাভই নেই আপনার পড়াশোনায়। আর টিচার, আপনি যে এত ভালো জানেন, এত ভালো স্টুডেন্ট, বা এত আপনার মতো একজন রত্ন যদি বাংলাদেশ ব্যাংক না পায়, বাংলাদেশ ব্যাংকের অনেক বড় ক্ষতি। টিচার বুঝবে কেমনে? তার তো বোঝার সুযোগ নাই, সে আপনার খাতা দেখবে। সো খাতাতে যদি আপনি ফুটায় না দিয়ে আসতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার আপনি যেই জায়গা থেকে পড়াশোনা করেন। হ্যাঁ, কুয়েট থেকে পড়েন, বুয়েট থেকে পড়েন, এনি কাইন্ড অফ ইনস্টিটিউশন, ওই প্রাইডের কোনো সুযোগই নাই। আমাদের সাথে 2-3 জন হচ্ছে ন্যাশনাল ভার্সিটির ঢুকছে, আবার আমার সাথেই আমরা মনে হয় 50% হচ্ছে আপনার বুয়েট থেকে হচ্ছে ভাইবা দিছিলাম, এর ভিতরে হচ্ছে 20 জনই হয়তো বাদ পড়ছে, তাই না? মানে এটা ডিপেন্ড করে, আপনার আসলে ইনস্টিটিউশনাল প্রাইডের কোনো সুযোগ নাই। আপনার এখানে খাতাতে ফুটাই দিয়ে আসতে হবে যে ভাই আমি অনেক জানি,
না দিয়ে আসতে পারলে কোনো লাভ নাই। সো মোটামুটি এই হচ্ছে আপনাদের ওভারঅল অ্যাপ্রোচ। আপনি যদি বলতে চান যে ভাই কীরকম ফোকাস আসে, অনেকটা এরকম যে বাংলাদেশ জার্নি টুয়ার্ডস রুরাল ডেভেলপমেন্ট, উইমেন এন্টারপ্রেনারশিপ, এম্পাওয়ারমেন্ট, এগুলোর উপরে আমার হচ্ছে বড় বড় সাজেশন আছে, বড় বড় লেখা আছে, আমরা ফেসবুকে অনেক সময় শেয়ার করছি, বা আমাদের ওভার দ্য টাইম আমি আস্তে আস্তে আপনাদের সাথে এগুলো হয়তো শেয়ার করবো। মেইনলি হচ্ছে আমাদের ওভারঅল একটা বার্ডস আই ভিউ নেওয়া সিলেবাসের আজকে, তাই না? এরপরে ধরেন যে বাংলা ফোকাস আসতেছে অর্থনীতি, বা ধরেন যে বিভিন্ন অর্থনৈতিক সমস্যা, যে যেমন দ্রব্যের মূল্য বৃদ্ধি, এরপরে ধরেন যে পরিবেশ রক্ষা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, পরিবেশ রিলেটেড, জলবায়ু রিলেটেড জিনিসগুলো খুবই এগুলা মানে ব্যাংকের সাথে রিলেটেড। এগুলো ব্যাংকেও তো হইতেছে আপনার সিএসআর নীতিমালা করছে, এরপরে ক্লাইমেট রেজিলিয়েন্ট ফান্ড বলেন, বা ওই যে বাংলাদেশে মানে পৃথিবীর প্রথম গ্রিন ব্যাংকিং চালু করছে বাংলাদেশ ব্যাংক, তাই না? তো এই কারণ হচ্ছে আপনাদের এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। আর্গুমেন্টের ক্ষেত্রে একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের টপিক আসে, এটা ওরকম অর্থনীতি রিলেটেড টপিক হওয়ার সম্ভাবনা খুবই কম। নর্মালি আসে যে এরকম যে হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারাররা দেয় নাকি কনজিউমাররা দেয় এনভায়রনমেন্টাল পলিউশনের জন্য। এই দুই ক্ষেত্রেই হচ্ছে যুক্তি আছে। যদি আপনার কনজিউমারদের চাহিদা না থাকে, কনজিউমার যদি সচেতন হয়, তাহলে ম্যানুফ্যাকচারাররা তো এটা বানাবে না। কনজিউমারের চাহিদা আছে দেখে হচ্ছে ম্যানুফ্যাকচারার বানাচ্ছে। সো ম্যানুফ্যাকচারার দোষ কম, কনজিউমারদের দোষ বেশি। অথবা ম্যানুফ্যাকচারারই তো বানাইতেছে, কনজিউমাররা তো বানাইতেছে না। ম্যানুফ্যাকচারাররা হইতেছে প্রচুর পরিমাণে অ্যাড, বা হচ্ছে আপনার এই সোশ্যাল মিডিয়া বলেন, বা বিভিন্ন টিভিসি ওবিসিতে এরকম বিভিন্ন ক্যাম্পেইন চালা মানুষরা খাওয়াইতেছে, তাই না? সো এই যে জিনিসগুলো, এগুলোতে দুইজনেরই দোষ আছে। সো আপনি কার পক্ষে ঝুঁকে আর্গুমেন্টটা লিখবেন, এরকম টপিকগুলো একটু অ্যাবস্ট্রাক্ট হবে। যে আমাদের হইতেছে প্যারেন্টসরা হইতেছে বাচ্চাদের হচ্ছে ভবিষ্যৎ নির্ধারণ করবে, নাকি বাচ্চারা নিজেরাই নিজেদের হচ্ছে ক্যারিয়ারটাকে হচ্ছে গুছাবে, বা ধরেন যে হচ্ছে খাবার রান্নায় হচ্ছে ছেলেদের হেল্প করা উচিত, নাকি মায়েরাই হচ্ছে আপনার শুধুমাত্র মানে ঘরের কাজগুলো করবে, তাই না? মানে উভয়ের হচ্ছে পার্টিসিপেশন হওয়া উচিত কিনা, এরকম বিভিন্ন ডিবেট হচ্ছে আপনাকে করতে দেবে। যারা ডিবেট ছোটোবেলা থেকে করে আসছেন তারা এখানে একটা এক্সট্রা এজ পাবেন। যারা ডিবেট করেন নাই, আশা করি আপনাদের যদি হইতেছে আপনাদের ডেডিকেটেডলি যদি এখানে 10 থেকে 15 ঘন্টা দেন, আপনারা মোটামুটি এগুলো শিখে যাবেন। আহামরি কঠিন কিছু না। শুরুতে অনেক কঠিন মনে হবে, বা গাইডেন্স না পেলে অনেক কঠিন মনে হবে, বাট 10 থেকে 15 ঘন্টার ভিতরে এগুলো মাস্টার করা যায়। আহামরি আমার কাছে মনে হয় না ঝামেলার কিছু। আমার কাছে শুরুতে অনেক টাফ লাগতো, আমি বুঝতামই না কী বলছে, কেমনে লিখতে হয়। বাট আলটিমেটলি একটু রিসার্চ করতে করতে আমার কাছে মনে হচ্ছে আর্গুমেন্ট জিনিসটা খুবই মজার একটা জিনিস। ঠিক আছে, প্যাসেজগুলোও দেখবেন যে হইতেছে আমাদের ফোকাস রাইটিং বলেন, আর্গুমেন্ট বলেন, এখানে আমরা কিছু মানে সার্টেন হচ্ছে জনরা আমরা পড়াশোনা করবো। যেমন ধরেন যে বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা, এই জনরার ভিতরে হচ্ছে কী কী জিনিস আছে। বা ধরেন যে আরেকটা জিনিস হতে পারে যে আমাদের আরেকটা ক্লাসিফিকেশন হতে পারে যে ধরেন যে হচ্ছে উইমেন রিলেটেড জেন্ডার ইস্যুস। সো জেন্ডার রিলেটেডের ভিতরে হচ্ছে কিছু টপিক আসতে পারে আমাদের। হ্যাঁ, আরবান বিভিন্ন ইস্যুসগুলো, যে জনস্বাস্থ্য, বা ধরেন যে হচ্ছে কী বলে আনঅর্গানাইজড বা আনপ্ল্যান্ড যে আমাদের হচ্ছে সিটিজ, এইগুলোর কারণে কী কী হচ্ছে। হ্যাঁ, এরকম স্পেসিফিক কিছু জায়গায় হিট করতে হবে। অর্থনীতি বা হচ্ছে শিল্প বাণিজ্য, যে আমাদের হচ্ছে ওয়েজ আর্নার্স রিলেটেড প্রশ্ন। হ্যাঁ, এইরকম হচ্ছে স্পেসিফিক কিছু জায়গায় যদি আমরা হিট করতে পারি, স্পেসিফিক জায়গায় হিট করলে আমাদের সেখান থেকে ফোকাসও আমি কমন পাবো, সেখান থেকে আমি প্যাসেজও কমন পাবো, সেখান থেকে আমি ট্রান্সলেশনও কমন পাবো। এবং কমন পাওয়াটা কেন জরুরি? আপনার যদি গ্লোবাল ওয়ার্মিং বা গ্লোবাল পিস অ্যান্ড অর্ডার বা ওয়ার অ্যান্ড কনফ্লিক্ট, হ্যাঁ, বার্নিং ইস্যু যেগুলো, এগুলো সম্পর্কে ন্যূনতম কোনো আইডিয়া না থাকে, আপনি ম্যাক্সিমাম ওয়ার্ডস হয়তো বুঝবেন না, বা এই ওয়ার্ডটার এই মিনিং যে আসতে পারে এটা আপনি হুট করে বুঝবেন না। বা আপনার তো হচ্ছে লিখতে হবে, আলটিমেটলি তো প্যারাফ্রেজ করতে হবে। আপনি তো হচ্ছে সরাসরি প্যাসেজ থেকে বাক্য তুলে এনে দিতে পারবেন না। যেহেতু আপনার প্যারাফ্রেজ করা লাগবে, সেক্ষেত্রে আপনাদের খুব ভালো একটা কমান্ড থাকা লাগবে ওই টপিকটার উপরে, বা ওই টপিকটা সম্পর্কে যেই টেকনিক্যাল ওয়ার্ডস বা ওই টপিক রিলেটেড যে ভোকাবুলারি আপনার প্রয়োজন, এগুলো যদি না থাকে, তাহলে আপনি কমফোর্টেবলি এই 6টা প্রশ্নের উত্তর আপনি করতে পারবেন না। ঠিক আছে, তাহলে যেটা বললাম, আমার প্রিপারেশনটা হবে কীরকম, স্পেসিফিক কিছু টপিকে এমনভাবে পড়াশোনা করব যাতে ফোকাস আসুক, প্যাসেজ আসুক, ট্রান্সলেশন আসুক, সবগুলাই হচ্ছে আমরা কভার করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে ম্যাথমেটিক্যাল যেই টপিকগুলো আছে, ম্যাথমেটিক্যাল টপিকের মধ্যে 3 স্টার 2 স্টার 1 স্টার দেওয়া আছে। সো এগুলা একটা হচ্ছে জাস্ট ধারণা দেওয়ার জন্য, বাট এইটা আরেকটু গবেষণা করে আরেকটু আমার হচ্ছে কাজ করার জায়গা আছে। এবং এইখানে আপনাদের যেটা হয়, আপনার প্রিলির মতো এত ভাস্ট না, এইখানে অল্প কিছু হচ্ছে আমাদের চ্যাপ্টার পড়ে নিলেই কিন্তু আমার এখানে হয়ে যাবে। অর্থাৎ 40 চ্যাপ্টার থেকে আপনার হয়তো রিটেনে ম্যাথ আসবে না, বা আসলেও 40টা চ্যাপ্টারের হয়তো 30 বা 25টা চ্যাপ্টার থেকে ম্যাথ আসবে। ওইটার ভিতরে স্পেসিফিক টাইপ আমার পড়তে হবে, সব টাইপ আমাদের পড়তে হবে না। ঠিক আছে, তাহলে এই কারণে এই ম্যাথমেটিক্যাল যে 30 মার্ক, এটাও মোটামুটি একটা ভালো প্রিপারেশন। হোপফুলি স্ট্র্যাটেজিক্যালি আগেলে আমরা পারবো। জেনারেল নলেজের ক্ষেত্রে আমাদের হইতেছে বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে। সো 3 স্টার আছে, 2 স্টার আছে, 1 স্টার আছে, এবং এইটা হচ্ছে আপনার খুবই মানে
উল্টাপাল্টা টাইপের কোশ্চেনও মাঝে মধ্যে দিয়ে ফেলে। সো এইটার প্রিপারেশনও একটু স্ট্র্যাটেজিক না নিলে হবে না। যেটা বললাম যে বিসিএসের প্রিপারেশনে জেনারেল নলেজ একটু হয়তো আপনি পারবেন, কিন্তু সব পারা যাবে না। আপনার পড়াশোনাটা একটু ডিফারেন্ট, ব্যাংকের জিকের প্যাটার্নটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? এই তো। আর যদি হচ্ছে ভাইয়া বলেন যে হচ্ছে প্রিপারেশনের স্ট্র্যাটেজি কী, বা প্রিপারেশন স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের একটা রুটিন করে নিতে হবে সবার আগে, ঠিক আছে? আমি হচ্ছে একটু দেখাই। এরকম একটা রুটিন যদি আমরা করতে পারি সবচেয়ে ভালো হয়। এই রুটিন অনুসারে যদি না আগান তাহলে দেখবেন যে আপনি 4 দিন চলে গেছে চর্যাপদ থেকে পরের পরের যেই মধ্যযুগ ওই পর্যন্ত আপনি যাইতে পারেন না, 4 দিন ধরে চর্যাপদ পড়তেছেন। আমাদের খুবই ডাইনামিক পড়াশোনা করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কোর্সের রুটিন, এটা আমাদের আজকে হচ্ছে পেজে হয়তো চলে যাবে। সো এইখানে আপনি দেখতেছেন যে আমার পড়াশোনার সিস্টেমটা কীরকম। পড়াশোনা হচ্ছে আমি চেষ্টা করব প্রতিদিন আমি কিছু না কিছু ভোক্যাব, কিছু না কিছু আমাদের হচ্ছে করার জন্য, বিরোচন পার্ট বা মুখস্থ যে পার্টটুকু আছে প্রতিদিন এই জিনিসটা রাখবো, অল্প অল্প করে আমি রাখবো, ঠিক আছে? এবং এর পাশাপাশি চাইলে আমি যদি ম্যাথে দুর্বল হই, অনেকে আছেন যে ম্যাথে খুবই দুর্বল, তাদের হইতেছে প্রতিদিন 10 থেকে 15টা ম্যাথ আমরা একটু টাইম রাখবো এটার জন্য। সো এইখানে হচ্ছে মুখস্থ পার্ট, এবং আমরা যদি ম্যাথে দুর্বল হই তাহলে ম্যাথ। সো মুখস্থ পার্টের জন্য দিনে অন্তত 30 মিনিটস আপনারা রাখবেন। আর ধরেন যে জন্য মুখস্থ পার্টের ম্যাথের জন্য ধরেন যে হচ্ছে আমি 1 ঘন্টার মতো রাখলাম। প্রতিদিন এই জিনিসটা হচ্ছে আমাদের হচ্ছে মেনটেন করতে হবে, ঠিক আছে? আর আমি প্রতিদিন চেষ্টা করব অন্তত 2টা টপিক বা 2টা সাবজেক্ট হচ্ছে কভার করার। এক সাবজেক্ট নিয়ে সারাদিন কাটাই দিব না, বা এক সাবজেক্ট নিয়ে 4 দিন আমি কাটাই দিব না, ঠিক আছে? চেষ্টা করবো অন্তত 2টা হচ্ছে ঘুরে, একটা করতে ভালো লাগতেছে না আরেকটা করব, ঠিক আছে? সো বাংলা ব্যাকরণের সাথে ধরেন যে ট্রান্সলেশন রাখলাম। সো বাংলা ব্যাকরণ পড়তে পড়তে বোর লাগতেছে, যাই একটা ট্রান্সলেশন করে আসি। হ্যাঁ, তো এরকম হচ্ছে অপশন রাখা লাগবে, বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য, অথবা ইংরেজির সাথে হচ্ছে ম্যাথ, বা জিকের সাথে আইসিটি, এরকম করে হচ্ছে মিলিয়ে মিশিয়ে যদি আমরা পড়ি তাহলে দেখবেন যে হচ্ছে আমাদের হবে। আর এই যে মাঝে মধ্যে আমরা ব্রেক নেই না ভাই, একটু রিল্যাক্স করব, ভাই টানা 1 ঘন্টা পড়ছি, পিঠটা ব্যথা করতেছে, একটু ফেসবুকে একটু রিল দেখে আসি। তো ফেসবুকে রিল দেখার বদলে আমরা কি করব, আমরা যেসব ফ্ল্যাশ কার্ড দিব বা আপনাদেরকে শিট দিব, এই জিনিসগুলো থেকে ভাই একটু টান দিয়ে ভাই এই কয়েকটা হচ্ছে আমি ভোকাবুলারি ভাই পড়ে নেব, তাই না? তো ফেসবুক স্ক্রলিং বাদ দিয়ে, বা আমি হইতেছে ভাই চাকরি করি, প্রতিদিন হচ্ছে সকালবেলা 1 ঘন্টা লাগায় যায়, 1 ঘন্টা লাগায় আসি। সো 1 ঘন্টা যাইতে যাইতে হচ্ছে আমি ভোকাবুলারি পড়তে পড়তে যাবো, 1 ঘন্টা ভোকাবুলারি পড়তে পড়তে আসবো, তাই না? আমার হচ্ছে ফুল ভোকাবুলারি আমি মোটামুটি, যদি আমার বলেন ভোকাবুলারি লেভেল কত, আমি 1500 to 2000 লেভেলে হচ্ছে ভোকাবুলারি আমি জানতাম, আমি জানি না কতটুকু মনে আছে। আমার এই পুরো জিনিসটা হয়েছে জাস্ট বাংলাদেশ ব্যাংকে যাইতাম, যাইতে যাইতে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে না, প্রাইভেট চাকরি করতাম, সকালবেলা হইতেছে গাড়িতে উঠতাম, 40 মিনিট লাগতো যাইতে, অফিসের সামনে নামাই দিত, এই 40 মিনিট বসে বসে যে ভোকাবুলারি পড়তে পড়তে যাইতাম, বিকালবেলা 40 মিনিট ভোকাবুলারি পড়তে পড়তে আসতাম। ভোকাবুলারি বা বাংলা যে জিনিসগুলো আছে, মুখস্থ জিনিসগুলো, এইভাবে করে আমি সময়কে কাজে লাগাইছি, ঠিক আছে? আপনাদেরও হচ্ছে ভোকাবুলারির জন্য আলাদা টাইম বরাদ্দ না রেখে, এই ফ্রি টাইম ভালো লাগতেছে না বা এই টাইমটা নষ্ট হচ্ছে, এই সব জায়গার ভিতরে এই জিনিসগুলো ইনজেক্ট করবো, তাইলে দেখবেন যে বার্ডেনটা অনেক কমে যাবে, এবং আস্তে আস্তে চোখের পলকে আপনার 1200 ভোকাবুলারি দেখবেন যে হচ্ছে পড়ে ফেলছেন। এটা আহামরি কঠিন কিছু হবে না, ঠিক আছে? এর বাইরে ধরেন যে হচ্ছে আমাদের প্রতিদিন যদি 2টা করে সাবজেক্ট রাখি, এবং হচ্ছে আমরা প্রচুর পরিমাণে মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করব। যেমন আমাদের এই মডিউলে ধরেন যে হচ্ছে লাইভ 2টা ক্লাস, এবং সেই 2টা ক্লাসের উপর আমার 2 দিন পরে ধরেন যে হচ্ছে আমার মঙ্গলবারে আমি একটা এক্সাম, মানে মঙ্গলবারে আমি 2টা ক্লাস করছি, আমি মঙ্গলবার পড়ব, বুধবার পড়ব, বৃহস্পতিবার সারাদিন পড়ব, বৃহস্পতিবার দুপুরের পরে বা সন্ধ্যার দিকে আমাদের একটা এক্সামের লিঙ্ক দেওয়া হবে, সেই বৃহস্পতিবার সেই এক্সামের লিঙ্কে ঢুকে এক্সাম দেবো। আমি ভাই ব্যস্ত থাকি, আমি এই সমস্যা ছিলাম, ওই সমস্যা ছিলাম, কোনো সমস্যা নাই, 24 ঘন্টা আপনাদের জন্য লিঙ্ক ওপেন থাকবে। আমার হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ধরেন যে পরের দিন শুক্রবার সন্ধ্যা বন্ধ লিঙ্ক থাকবে, আপনার যখন মন চায় আপনি আমার ফ্রি টাইমে পরীক্ষাটা দিয়ে দেবেন, ঠিক আছে? সো আমাদের এখানে পরীক্ষা না দেন, আপনি কী করবেন, মডেল টেস্টের বইটই যদি পসিবল হয়, বা যেখানেই পারেন একটু প্রতিদিন অল্প অল্প করে এই এক্সাম দেওয়ার অভ্যাস করতে হবে, বা যতটুকু পড়ছি সেটাকে হচ্ছে একটু আমার দেখতে হবে যে ভাই আমার পড়াশোনা ঠিকঠাক হয়েছে কিনা। আমি যদি ফিডব্যাক না নেই, আমার এই পড়াশোনা দেখবেন যে কর্পূরের মতো যে কোনো সময় উড়ে যাচ্ছে, আমার মাথার ভিতরে বসবে না। আমার বুঝতে হবে যে এই জিনিসটা আমি এত পড়লাম, কিন্তু এইখানে আমি মার্ক পাইছি 30-এর ভিতরে 18 বা 15, তাহলে এই জায়গাটাতে আমার গ্যাপ রয়ে গেছে। আবার ধরেন যে কোনো সাবজেক্ট আপনি টাইম পান নাই, বাট 24-25 পেয়ে গেছেন, দ্যাট মিনস কি আপনি ওটাতে ন্যাচারাল। সো আপনার এই নিজের যেই কমতিটা সেটা আস্তে আস্তে হচ্ছে খুঁজে বের করতে হবে, দাগায় রাখতে হবে, ওইটার উপরে কাজ করতে হবে,
তাই না? আপনি যদি এক্সাম না দেন আপনি ফিডব্যাক পাবেন না, সোজা হিসাব। সো আপনাদের চেষ্টা করা উচিত অবশ্যই হইতেছে রেগুলার এক্সামটা দেওয়ার জন্য, এবং আমরা সেটা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি। পাশাপাশি আমরা কিছু অ্যাসাইনমেন্ট রাখছি বিগত বছরের কোশ্চেন বা সার্টেন কিছু জিনিস, এই সার্টেন হইতেছে 100টা ম্যাথ বেশি ইম্পর্টেন্ট, 100টা ম্যাথের উপরে 1 সপ্তাহ টাইম দিলাম, আপনারা হচ্ছে বসে বসে আস্তে ধীরে করেন। হ্যাঁ, তো এরকম হচ্ছে আমাদের হচ্ছে কিছু অ্যাসাইনমেন্টও রেগুলার বেসিসে সাধারণত আমরা চেষ্টা করব প্রতি মঙ্গলবার, কোন দিন, প্রতি মঙ্গলবার একটা করে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার। ঠিক আছে, এক মঙ্গলবারে অ্যাসাইনমেন্ট দিব, পরের মঙ্গলবারে অ্যাসাইনমেন্ট জমা দেবেন। ঠিক আছে, সো এইভাবে করলে আমরা মোটামুটি টার্গেট করছি জুনের ভিতরে হচ্ছে শেষ করে দেবো, এই যে জুনের 18 তারিখের ভিতরে হোপফুলি আমাদের ফুল মডিউল কমপ্লিট হয়ে যাবে। 20টা জিকের ক্লাস, আইসিটির হয়তো 8টা বা 10টা ক্লাস, ম্যাথসের হইতেছে 30-র মতো ক্লাস পাবেন। এই তো মোটামুটি এরকম যদি আপনি করতে পারেন, এইটা হচ্ছে আমি দিয়ে দিব। যারা হইতেছে কোচিং বা নিজে কোচিং করবে না, নিজে বাসায় পড়তে চান, তারা এইটার পাশে সাবজেক্টগুলার টপিকগুলোর নাম লিখে লিখে আপনারা হচ্ছে নিজের মতো যে রুটিনটা সাজাই নেবেন, সাজায় রেগুলার পড়াশোনার উপরে থাকবেন। ঠিক আছে, দুনিয়া উল্টায় যাক, আপনার হইতে পারে যে ভাই একদিন হচ্ছে আমার খুবই ব্যস্ত, আমার ফ্যামিলি ইমার্জেন্সি ছিল, বা যে কোনো একটা ইস্যুতে আমরা ব্যস্ত হয়ে যেতে পারি, বাট এই যে আমাদের হচ্ছে মোটামুটি সপ্তাহের পড়াটা তো ফিক্সড, যে আমরা এতটুকু সপ্তাহে এতটুকু পড়বো। সো আমি সপ্তাহের অন্য কোনো একদিন ওটা কভার করে দিতে পারবো। আর যদি এরকম না করি আমরা, আমাদের আলটিমেটলি যেটা বললাম চর্যাবোধ নিয়ে দেখবেন যে 1 সপ্তাহ বসে আছেন। হ্যাঁ, এবং দেখবেন যে হচ্ছে 1 মাস বাকি আছে, ডেট দিয়ে দিচ্ছে, তখন আপনার দেখছেন যে হচ্ছে 10% সিলেবাস আপনি কভার করতে পারেন। কিন্তু সবার জন্য ইউনিভার্সাল ট্রুথ, আমিও এই ফেজ পার করে আসছি। সো চেষ্টা করবেন একটা সার্টেন রুটিনের ভিতরে থাকার জন্য, একলা না পারলে 4-5 জনকে নিয়ে পড়বেন। আপনার যদি মানে আরও ইজিলি লাগে যে ভাই আমার একটু খাওয়ায় দেন কেউ, আমি ভাই খালি চাওয়াবো, তাইলে কোনো একটা কোচিংয়ে ভর্তি হবেন। হোপফুলি আমাদেরও হচ্ছে অপশন আছে। হ্যাঁ, সো যেটা হচ্ছে আপনাদের জন্য ভালো হয়। সো এই তো। আর আরেকটা কী জিনিস বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, সেলফ ডেভেলপমেন্ট করতে হবে প্রতিদিন, আগের দিনের থেকে একটু আমাদের হচ্ছে বেটার করতে হবে। এই জিনিসটা আপনার 3 মাস বা 4 মাস পরে এটা যে আপনার কত বেশি পরিমাণে হচ্ছে আপনাকে আমূল পরিবর্তন করে দিবে, আপনি টেরও পাবেন না। ঠিক আছে, আচ্ছা, সো আপনাদের হচ্ছে কী কী স্কিল প্রয়োজন, আপনারা এখন থেকেই চেষ্টা করবেন ফাস্ট রিডিং স্কিলটা হচ্ছে ডেভেলপ করতে, স্কিমিং ডেভেলপ করতে। মানে আপনার তো বসে বসে ফুল প্যাসেজ লাইন বাই লাইন পড়ার সুযোগ নাই, ফুল ট্রান্সলেশন লাইন বাই লাইন পড়ার সুযোগ নাই, আপনার যথেষ্ট টান দিয়ে পড়াশোনা করতে হবে। বা প্রিলিতে আপনি যদি ওই যে বৈশা হচ্ছে এইটার মিনিং এইটা এরকম করে 100টা কোশ্চেন পড়েন, আমি আপনারা যদি আজকে 100টা মানে যে কোনো একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি আপনারা দেই, আমি গ্যারান্টি দিলাম আপনি পুরো কোশ্চেন দাগাবেন না কিছু, খালি পুরো প্রশ্ন রিডিং দিবেন, বুঝবেন ও আচ্ছা এটা বলছে, দাগানো পরে আপনার অ্যাটলিস্ট 50 to 55 মিনিটস লাগবে জাস্ট পুরো প্রশ্ন রিডিং দিতে। বুঝতে পারছি আমি। সো ফার্স্ট রিডিং যদি আপনার না থাকে, আমার ধরেন যে হইতে হইতে এমন অবস্থা, আমি লাস্টের দিকে যে এক্সামগুলো দিতাম, যতদিন পর্যন্ত প্রিপারেশন নিছি, ছাড়ি না যতদিন পর্যন্ত, আমি অ্যাটলিস্ট বিসিএসের 200 মার্কের কোশ্চেন 2 ঘন্টায় অ্যাটলিস্ট আমি 3 বার মানে শুরু থেকে শেষ পর্যন্ত একবার যাইতাম, এরকম করে ধরেন যে 100 কোশ্চেন দাগাইছি, পরে আবার হয়তো শুরু থেকে শেষ পর্যন্ত যেতাম, আরও ধরেন যে 25টা কোশ্চেন দাগাইছি, এরপরে আবার শুরু থেকে শেষ পর্যন্ত যাইতাম, অ্যাটলিস্ট 3 বার যেতাম আমি। ঠিক আছে, আরও ধরেন যে 10টা কোশ্চেন দাগাইছি, 135-40টা কোশ্চেন হচ্ছে দাগাইতাম। ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে আমার সেম, আমি হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভাইজ দিছি, বা একবার হচ্ছে পরে আনসার করছি, 60 কোশ্চেন আনসার করছি, আরেকবার রিভাইজ দিছি, আরও 15টা কোশ্চেন আনসার করছি, আরেকবার রিভাইজ দিছি, আরও 10টা কোশ্চেন আনসার করছি, এবং 85-90-র মতো কোশ্চেন আমি আনসার করতাম। 3বার আমি পড়ছি, কারণ কি আমার যে ফার্স্ট রিডিং বা স্কিম ক্যাপাবিলিটিটা খুবই ভালো পরিমাণে আমি ডেভেলপ করতে পারছি। আপনার যদি এই ক্যাপাবিলিটি ডেভেলপ না হয়, আপনার হিউজ পরিমাণ টাইম নষ্ট হবে, আপনি অনেক জেনেও কোনো লাভ নাই, কারণ আপনি কোশ্চেন বুঝেনি নাই, মাথার উপর দিয়ে গেছে, অথবা আপনি পুরা কোশ্চেন, যেমন অনেকেই আছে ম্যাথ 2টা বা 3টা রিডিং পড়তে পড়তে 15 মিনিট চলে যায়। ঠিক আছে, তো এই জায়গাতে আমাদের অনেক বেশি কাজ করতে হবে। আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংটা ছাড়া আপনি কল্পনাও করতে পারবেন না যে বাংলাদেশ ব্যাংকে ঢুকবেন। ফ্রি হ্যান্ড রাইটিংয়ে খুবই ভালো হইতে হবে, খুবই খুবই দক্ষ হইতে হবে, এবং এইখানে হচ্ছে চিট করার কিছু ওয়ে আছে। আমি আপনাদেরকে 5টা টেকনিক শিখাবো, যে এই 5টা টেকনিক যদি আপনারা শিখেন, তাহলে ফ্রি হ্যান্ড রাইটিং মানে আমার আহামরি ভালো না, বাট টিচার হুট করে যদি লাইন বাই লাইন না পড়ে, উপর দিয়ে স্কিম হয়েছে, যেটা বললাম ফার্স্ট রিডিং, টিচারও তো হচ্ছে আপনার স্কিম করে যাবে, লাইন বাই লাইন পর তো তার সুযোগ নেই। সো স্কিম করে যাওয়ার সময় তার কাছে মনে হবে যে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং যথেষ্ট ভালো, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি যথেষ্ট ভালো। ঠিক আছে, এরকম কিছু চিট কোড আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেবো। হ্যান্ড রাইটিং ক্লিয়ার থাকা লাগবে, এটা এখন থেকে প্র্যাকটিস করতে পারেন। অনেকের লেখা অনেক বড়, অনেকের লেখা অনেক ছোটো, অনেকের লেখা তেলা ভোগার মতো। হ্যাঁ, সো এই জিনিসগুলো একটু যাতে হচ্ছে পড়া যায়, আমি বলতেছি না ভালো হাতের লেখা লাগবে, ক্লিন লাগবে, ক্লিন। হ্যাঁ, আপনি যদি খারাপ হাতের লেখা স্পেস বাড়াই দেবেন। আপনি যদি হচ্ছে টাইনা লেখা অভ্যাস হয়, আপনি হচ্ছে আজকের পর থেকে ABCD এর সাথে বি লিখবেন না, বি এর সাথে সি হচ্ছে মিলাবেন না, প্রত্যেকটা শব্দ মানে প্রত্যেকটা হচ্ছে বর্ণ আলাদা আলাদা করে লেখার প্র্যাকটিস করবেন, দেখবেন যে অটোমেটিক হাতের লেখা মোটামুটি ক্লিন হয়ে যাবে, পড়ার মতো হয়ে যাবে। ঠিক আছে, কোয়ান্টিটিভ স্কিল হচ্ছে আমাদের ডেভেলপ করা লাগবে। অর্থাৎ আপনাদেরকে মনে হবে ম্যাথ করতে হবে, বাট ব্যাংকের ম্যাথটা অনেকটা কোয়ান্টিটিভ
স্কিলের উপর নির্ভর করে। কীরকম? আপনি হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ করার ক্ষমতা, আপনার হইতেছে হুটহাট 19-এর নামতা পারার ক্ষমতা, ঠিক আছে? একটা জিনিস যেমন 85 দেখেই এটা যে হচ্ছে আপনার 19 দিয়ে ভাগ যেতে পারে এটা বুঝতে হবে আমার, 17 দিয়ে ভাগ যাবে এটা আমার বুঝতে হবে। 85,000, সো এইটার উত্তর হইতেছে 17,000, 17 সামথিং আমার হইতে পারে। হ্যাঁ, মানে এই রিলেটেড জিনিসগুলো মানে আমার অঙ্কগুলো দেখলে আমার মাথার ভিতরে কাজ করবে, এই জিনিসটার সাথে এই জিনিসটা রিলেটেড, ঠিক আছে? সো এই জিনিসটা আমাদের মানে ক্যালকুলেটর ছাড়া ব্রেইন যে ফাংশনের যে বিষয়টা সেটা আমার ডেভেলপ করতে হবে। কনসেপ্ট পরে, ম্যাথের এইটার ক্ষেত্রে এই সূত্র এগুলো পরে, আগে আমার সবার আগে নামটা শিখতে হবে, সবার আগে আমার মৌলিক সংখ্যা চিনতে হবে, সবার আগে আমার স্কোয়ার শিখতে হবে, সবার আগে আমার রুট চিনতে হবে। যে ঠিক আছে, আমার হচ্ছে 35 থেকে 40-এর ভিতরে, যেমন হচ্ছে আমি 30 স্কোয়ার করছি আসছে কত 900, আমি 40 স্কোয়ার করছি আসছে কত 1600, সো আমাকে 1300 সামথিং যখন হচ্ছে আমাকে রুট করার প্রয়োজন হবে, ঠিক আছে, বা 1300 সামথিংকে যখন আমার 30 থেকে 40-এর ভিতরে কোনো একটা নাম্বার দিয়ে আমি ভাগ করব, সো সেটার উত্তর যে 30 বা 40-এর ভিতরে আসবে, এই জিনিসগুলো আমার বোঝা লাগবে। যদি না বুঝেন তাহলে আমি বলবো যে আপনার কোয়ান্টিটিভ স্কিল এখন পর্যন্ত গ্রো করে নাই, ঠিক আছে? তো এইটা ইঞ্জিনিয়ারিংয়ের যারা স্টুডেন্ট আছে তাদের অলরেডি এটা গ্রো করে ফেলে আস্তে ধীরে। যারা নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড তারা ভাই এই জিনিসটা নিয়ে যথেষ্ট প্যারা খাবেন, ঠিক আছে? সো এই স্কিলটা সবার আগে আমরা ডেভেলপ করবো। ম্যাথ দেখবেন যে এমনিই অনেকে বলে না ভাই আমি 20টা ম্যাথ আনসার করছি, অনেকে বলে আমি 3টা ম্যাথ আনসার করছি। পার্থক্য কোন জায়গায়? কেউ কারোর থেকে কম ম্যাথ পারে না। পার্থক্য কোন জায়গায়? কমনও পড়ছে, সবই পড়ছে, কোয়ান্টিটিভ স্কিলটা নাই, ঠিক আছে? আর আমাদের ওই যে বেশি বেশি এক্সাম দিলে কী হয়, আমাদের মেন্টাল প্রেশারের যে হ্যান্ডেলিংটা সেটা হচ্ছে ক্যাপাবিলিটি বাড়ে। আর আমাদের প্রচুর পরিমাণে সাবকনশিয়াসকে ট্রেন করতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে মানে হুট করে চোখের দেখাতে দেখবেন যে অটোমেটিক হাত চলে যাবে, এটা উত্তর গ। এই সাবকনশিয়াসটাকে ট্রেন করতে হবে, কারণ মানে পুরোপুরি হচ্ছে আমরা কখনোই মানে যেটা যেটা বললাম র্যামের উপরে হচ্ছে জোর দিলে হবে না, পিছনে হচ্ছে আমার তথ্যগুলো পাস করতে হবে। সো সাবকনশিয়াস যদি আমরা ডেভেলপ করতে পারি, এটা প্রচুর পরিমাণে রিড করলেই আমি দেখবেন যে আস্তে আস্তে সাবকনশিয়াসটা গ্রো করতেছে। আর এই যে এক্সাম দিতে দিতে এই জিনিসটা আরও হচ্ছে শার্প হয়, ঠিক আছে? শুধুমাত্র হচ্ছে আমার ওই যে ঠাড়া মুখস্থ বিদ্যার উপরে আমি খুব বেশি দূর আগাইতে পারবো না। ওকে, এগুলো নিয়ে আমি হয়তো আরও করলাম। সো এই সাবকনশিয়াসটা ডেভেলপ করে কেমনে ভাই? নিয়মিত একটু পত্রিকা গল্প পড়ার অভ্যাস করতে হবে আস্তে ধীরে। একটু গ্রুপ ডিসকাশন আপনার লাগবেই, কী পড়ছেন, কতটুকু পড়ছেন, একটা টপিক পড়ছেন, নতুন টপিক, 10 জনের সাথে আলাপ আপনার করতে হবে, ঠিক আছে? ডিবেট করতে হবে, তাই না? যেটা বললাম যে হচ্ছে আপনার এডুকেশন ফ্রি হওয়া উচিত কিনা, বা ধরেন হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট এটা হচ্ছে মানে এটা হচ্ছে আপনার হিউম্যান রাইটস ভায়োলেশন করে কিনা, এরকম ডিসকাশন, ঠিক আছে? অথবা ধরেন যে বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জেস কোনটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, নিজেদের ভিতর ডিসকাশন, এগুলো যদি করতে পারেন দেখবেন যে এক্সাম হলে এমনিই কলম দিয়ে লেখা বেরোচ্ছে। আর যদি না করতে পারেন দেখবেন যে ওই জিনিসটা আপনার ডেভেলপ করবে না। ওই খালি হচ্ছে বই থেকে 4টা পয়েন্ট মুখস্থ করে গেছি, ঢাইলা দিব, এরকম করে ভাই টাফ, অনেক টাফ। হ্যাঁ, আপনার থেকে অনেক অনেক গুণ আগে যাবে। আপনি নিজের চোখে তো দেখতেছেন, মাত্র পাস করে বেরোইছে, গ্র্যাজুয়েশন মাত্র কমপ্লিট করে বেরোইতেছে, সেই ছেলেটা 20তম 21তম থার্ড হয়ে চাকরি পেয়ে যাচ্ছে। আর আপনি ধরেন যে 5 বছর 7 বছর ধরে পড়াশোনা করতেছেন, আপনার এই জিনিসগুলো ডেভেলপ করেন নাই, আপনি ওই সারাদিন হচ্ছে ওই ট্র্যাডিশনাল পড়াশোনার ভিতরেই আসেন, আপনি ওই প্রিলি পাস করেন, রিটেন পর্যন্ত যান, কখনো কখনো ভাইবা দেন বা দেন না, আলটিমেটলি চাকরি হয় না। এই লুপ থেকে ভাই আপনাদের বেরোয় আসতে হবে, ঠিক আছে? অল্প অল্প জায়গায় অল্প সময়ের ভিতরে আমার একটু ম্যাথ অনুসরণ, আপনার এই যে ম্যাথের খালি যে মানে টাইম কম তা না, আমার অল্প জায়গার ভিতরে হচ্ছে আমার মিলাইতে হবে, 3 লাইনের ভিতরে ম্যাথ মিলাইতে হবে, ঠিক আছে? বড় বড় ইউনিটারি ম্যাথডের ম্যাথ 7-8 লাইনের ম্যাথ 3টা লাইনের ভিতরে করা যায়, ঠিক আছে? আপনার জায়গাটা খুবই কম থাকবে, প্রশ্নের ভিতরে রাফ করার সুযোগ থাকবে, আর কোনো জায়গায় রাফ করার সুযোগ নাই, তাই না? তাহলে অল্প জায়গা এবং অল্প সময়ের ভিতর ম্যাথ করা অনুসরণ করতে হবে। যোগ বিয়োগ গুণ ভাগ বর্গ এই টাইপের ম্যাথমেটিক্যাল অপারেশন আমার ভালো করতে হবে, বেশি বেশি এক্সাম মডেলস দিতে হবে। অবসর সময়ে আমাদের রিল ভিডিও না দেখে ইংরেজি মুভি সিরিজ দেখবেন আজকে থেকে। অবসর সময়ে মুভি সিরিজ বা পডকাস্ট এগুলো হচ্ছে একটু বেশি বেশি দেখার চেষ্টা করবেন, দেখবেন যে ইংরেজির সাথে একটু কমিউনিকেশনটা ভালো হয়ে গেছে, ঠিক আছে? মোবাইলে আসক্তিটা কমে, মানে যত বেশি মোবাইলে দেখবেন, মোবাইল যত বেশি টিপবেন তত হচ্ছে ভাই ঝামেলা হয়, মানে ওই যে ফোকাসটা কমে যায়, রাত্রেবেলা ঘুম কম হয়। এই জিনিসগুলো একটু লাইফস্টাইলটা আমরা একটু ঠিক করবো। এখন বলুন যে ভাই অনলাইন কোচিং করলে আবার মোবাইল ফালাই দেবো কেমনে? ভাই মোবাইল থাকবে আপনাদের 2 ঘন্টা, ম্যাক্সিমাম 3 ঘন্টা, বাকি সময় তো হচ্ছে পড়াশোনা করবেন, তাই না? আচ্ছা, আর এরপর হচ্ছে আমাদের সবার আগে কী করতে হবে, ভালো পরীক্ষার্থী হতে হবে। অনেক জানা লাভ নাই, পরীক্ষার্থী যদি ভালো না হতে পারি, বেশি বেশি মডেলে যদি আমরা না দিই, নিজে যদি ওইভাবে ট্রেন না করতে পারি, তাহলে আলটিমেটলি কোনো ভাই লাভ নাই, ঠিক আছে? সো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য কিছু টিপস, এগুলো নিয়ে সামনে ইনশাল্লাহ আরও বেশি আলোচনা করব। আর মোটামুটি যা পরামর্শ দেওয়ার দিয়ে ফেলছি, ঠিক আছে? আপনাদের জন্য যদি কোনো কোশ্চেন থাকে ভাইয়ারা, কাইন্ডলি আপনারা এই ফেসবুকের যে কমেন্ট বাক্স, সেই বাক্সর ভিতরে কোশ্চেন হচ্ছে ঢিলা মারতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কোশ্চেনগুলো করার জন্য। হোপফুলি আমি একটা ওভারঅল আইডিয়া দিতে পারছি, এবং মোটামুটি হয়তো বুঝছেন যে
একজন হচ্ছে না আপনার যে জব পাচ্ছে এবং যে জব পাচ্ছে না তার থেকে, মানে আপনার অবস্থান এবং যে জব পায় তার থেকে আপনি কতটুকু পিছিয়ে আছেন, আশা করি এতটুকু হইলেও আমি আপনাদের ভিতরে নলেজটা দিতে পারছি, ঠিক আছে, এবং একটা ওভারঅল একটা আইডিয়া দিলাম সিলেবাস অ্যান্ড এভরিথিং। সো হোপফুলি কেউ যদি জয়েন করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, পরীক্ষা কি জুনের পরে হবে কি না, সার্কুলারটা হচ্ছে একটু খোঁজখবর নিতে হবে, সার্কুলারের কী অবস্থা বা কবে দিবে সেটার উপর ডিপেন্ড করে। যেদিন সার্কুলার হবে তার 3 মাসের ভিতরে হওয়ার চান্স কম, কারণ এরপরে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে, আগের মতো বিআইবিএম ফিক্সড না। সো টেন্ডার করতে হবে, কেন্দ্র সিলেকশন করতে হবে, সব জায়গায় চিঠি দিতে হবে, বহুত হচ্ছে আপনার ফর্মালিটি। সো ওগুলো করে 3 মাসের ভিতরে আসলে সব কিছু করা পসিবল হয়ে ওঠে না। সো হোপফুলি সার্কুলারের 3 মাস পরে হচ্ছে এক্সাম হবে। এরপরে হচ্ছে ম্যাথ কি বাংলায় আসবে না ভাই, বাংলায় নর্মালি কি রিটেন ম্যাথটা বাংলায় আসে বর্তমানে, কিন্তু আপনি ধরে রাখতে পারেন আপনার বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে রিটেন ম্যাথ বাংলায় আসার সম্ভাবনা কম, 90% সম্ভাবনা যে ইংরেজিতে আসবে, মানে ইতিহাসে আজ পর্যন্ত আসে নাই। আচ্ছা, এরপরে হচ্ছে 27 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু।